হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পশ্চিমবঙ্গের আপকামিং এক্সামগুলোকে ফোকাস করে আজকে আমরা ইতিহাসের একটা ম্যারাথন ক্লাস করব। এই ক্লাসে বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে আমাদের যে আধুনিক ভারত রয়েছে সেটাকে নিয়ে আলোচনা করব। ক্লাসে প্রচুর এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হবে, যেগুলো অবশ্যই নোট করবে এবং ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। আশা করব ক্লাসটা তোমাদের ভালো লাগবে। এবং এই ক্লাসটা ছাড়াও আমাদের জিকে জিএস মাস্টার সিরিজে বিভিন্ন সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ ক্লাস চলছে, তোমরা সেই ক্লাসগুলো ফলো করতে পারো। চলো আর বেশি দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে কাদের ভারতে প্রথম বাণিজ্য কেন্দ্র কোচিনে ছিল? ডাচ, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ। তো প্রথম ছিল পর্তুগিজদের যে বাণিজ্য কেন্দ্র কোচিন। এরপর একটা প্রশ্ন আসে যে এই ইউরোপীয় শক্তিগুলো ভারতে এসেছিল কেন? ব্যাপারটা দেখো, ভারত আর চীন এবং ইন্দোনেশিয়া, আমাদের এই দিকের যে দেশগুলো রয়েছে এগুলো বরাবরই মশলা এবং সুতি বস্ত্রের জন্য বিখ্যাত ছিল। এখান থেকে এগুলো এক্সপোর্ট হতো সেই সময়, ইন্ডিয়া থেকে মশলা এক্সপোর্ট হয়ে ইউরোপ যেত। এবং যাওয়ার যে পথ ছিল সেই পথটা হচ্ছে এই যে পথটা তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, এই পথটা। এই পথটা হচ্ছে সিল্ক রোড, যেটা দিয়ে সুতি বস্ত্র এবং মশলা যেত কোথায়? ইউরোপে। এবং দেখো তোমরা এখানে দেখতে পাবে এই জায়গাটার উপর পুরোপুরি কন্ট্রোল রয়েছে আরবদের। তো আরবরা যখন দেখে যে এখান থেকে সুতি বস্ত্র মশলা খুব বেশি রপ্তানি হচ্ছে ইউরোপে, তারা বলে যে এই রাস্তা দিয়ে যে সমস্ত প্রোডাক্ট যাবে তাদের দাম নির্ধারণ আমরা করব। তখন ইউরোপ অস্থির হয়ে পড়ে যে এত জিনিসের দাম বেড়ে যাচ্ছে এবং আরবরা এই রাস্তাটা প্রায় বন্ধই করে দেয়। তখন ইউরোপীয়রা ঠিক করে যে আমরা ভারতে যাব ব্যবসা করার জন্য, কিন্তু সেটা সমুদ্র পথে যাব। ঠিক আছে, সমুদ্র পথে যাওয়ার জন্য প্রথম যারা রাস্তা খুঁজতে বেরিয়েছিল তাদের মধ্যে হচ্ছে পর্তুগিজরা প্রথম। তো মনে রাখবে, পর্তুগিজদের মতন প্রথম 1488 সালে, পর্তুগিজদের প্রথম 1488 সালে একজন ব্যক্তি বার্থোলোমো ডিয়াজ, বার্থোলোমো ডিয়াজ বেরিয়েছিল ভারতের খোঁজে। সে ইউরোপ থেকে বেরিয়ে আসে, তারপর কোথায় পৌঁছায়? সাউথ আফ্রিকাতে পৌঁছায়। ধরো এটা এটা আফ্রিকা কন্টিনেন্ট এবং এখানটায় ধরো ভারত রয়েছে, ঠিক আছে। তাহলে সে প্রথমে কি করে? ইউরোপ থেকে বেরিয়ে চলে আসে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার এই পর্যন্তই তিনি কিন্তু আসতে পেরেছিলেন। এই জায়গাটা তিনি নাম দিয়েছিলেন কেপ অফ গুড হোপ। কি নাম দিয়েছিলেন? কেপ অফ গুড হোপ। মানে তিনি বুঝতে পেরেছিলেন যে ভারত পৌঁছানোর একটা রাস্তা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে 1498 সালে 1498-এ ভাস্কো ডি গামা, কে? ভাস্কো ডি গামা এই পর্যন্ত রাস্তা যেহেতু খুঁজে পাওয়া গেছিল, সে এখান থেকে এসে চলে আসে ভারতে। এবং ভাস্কো ডি গামাকে সাউথ আফ্রিকা থেকে ভারতে নিয়ে আসতে একজন হেল্প করেছিল, ব্যবসায়ী, যার নাম ছিল আব্দুল। তিনি হেল্প করেছিলেন তাকে ভারতে আসতে। এবং তিনি এসে কোথাও উঠেছিলেন? কালিকট বন্দর, কালিকট বন্দরে। এবং তাকে ওয়েলকাম করেছিল জামোরিন। ঠিক আছে, তাকে ওয়েলকাম করে জামোরিন, এটা মাথায় রাখবে। এবং তিনি এখানে এসে যখন আসেন ভারতে, ভাস্কো ডা গামা দেখে এখানে প্রচুর মশলা এবং সেই মশলাগুলো এত উন্নত মানের যে সেগুলো নিয়ে যে এখানে যদি 1 টাকায় কিনছিল, ইউরোপে যে 5 টাকা 6 টাকা, মানে 6 গুণ 7 গুণ দামে বিক্রি করছিল, প্রচুর লাভ হচ্ছিল। তো পর্তুগিজরা তাদের প্রথম যে বাণিজ্যিক কেন্দ্র, ব্যবসা করতে গেলে তো বাণিজ্যিক কেন্দ্র স্থাপনা করতে হয়, প্রথম 1503 সালে তাদের বাণিজ্যিক কেন্দ্র কোচিনে স্থাপনা করে এই ব্যবসা করার জন্য। ঠিক আছে, কোচিনে স্থাপনা করে এবং তাদের কোম্পানিটার নাম ছিল এস্টেডো ডি কোম্পানি, এস্টেডো ডি কোম্পানি। ঠিক আছে, এস্টেডো ডি কোম্পানি। এবং 1505 সালে এই কোম্পানির প্রথম গভর্নর ছিল কে? ফ্রান্সিস ডি আলমেডা। ফার্স্ট গভর্নর, মনে রাখবে পরীক্ষায় এগুলোই কোশ্চেন আসে, ফ্রান্সিস ডি আলমেডা। ঠিক আছে, ফ্রান্সিস ডি আলমেডা। এবং তিনি একটা পলিসি নিয়ে এসেছিলেন, ব্লু ওয়াটার পলিসি। ব্লু ওয়াটার পলিসি মানে কি বলো দেখি? তিনি বলতে চাইছিলেন যে এই সমুদ্রের উপর যার অধিকার থাকবে সেই একমাত্র ব্যবসা করতে পারবে।
ব্লু ওয়াটার পলিসি, ঠিক আছে। এবং পরবর্তী ক্ষেত্রে দেখব যে আলবুকার্ক গভর্নর হয়েছিল 1510 সালে, ঠিক আছে, 1510-এর দিকে আলবুকার্ক আলবুকার্ক গভর্নর হয় এবং তিনি একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, গোয়াকে দখল করে নিয়েছিলেন, গোয়াকে দখল করে এবং তারপর নিনো ডি কুন্না, তারপর নিনো ডি কুন্নো তিনি কোচিন থেকে, ক্যাপিটালটা প্রথমে কোচিন ছিল, কোচিন থেকে পরিবর্তন করে গোয়াতে ক্যাপিটাল স্থানান্তরিত করে, ঠিক আছে। মনে রাখবে, যদি বলা হয় পর্তুগিজদের ক্যাপিটাল গোয়াতে কে নিয়ে গেছিল, নিনো ডি কুন্নো। এবং যদি বলা হয় পর্তুগিজদের বাস্তবিক সংস্থাপক ভারতে কাকে বলা হয়, আলবুকার্ককে বলা হয়। যদি বলা হয় ব্লু ওয়াটার পলিসি কে নিয়ে এসেছিল, ফ্রান্সিস ডি আলমেডা। প্রথমবার সাউথ আফ্রিকাতে কেপ অফ গুড হোপ কে খুঁজে পেয়েছিল, বার্থোলোমো ডিয়াজ। ভারত এসেছিল ভাস্কো ডি গামা, ঠিক আছে। মনে রাখবে, ভারতে যত ইউরোপীয়রা এসছে তাদের মধ্যে সর্বপ্রথম এসেছিল পর্তুগিজরা 1498 সালে, এবং ভারতে ছেড়ে যারা সব থেকে পরে গেছে সেটাও পর্তুগিজ 1961 সালে, ইংরেজদেরও পরে, ঠিক আছে। অপারেশন বিজয়ের মাধ্যমে তারা আমাদের দেশ থেকে গিয়েছিল। পরের কোশ্চেনটা দেখো, ওলন্দাজদের ভারতে প্রথম স্থায়ী বাণিজ্য ঘাঁটি কোনটা ছিল? প্রথমত ওলন্দাজ কারা? ওলন্দাজ হচ্ছে ডাচদেরকে বলা হয় ওলন্দাজ, মানে যারা নেদারল্যান্ড থেকে এসেছিল। তাদের প্রথম স্থায়ী বাণিজ্য কেন্দ্র ছিল মাসুলিপট্টনম। কে ছিল? মাসুলিপট্টনম। দেখো, ভারতে যদি ইউরোপীয়দের ইনভেশনটা আমরা দেখি, ইউরোপিয়ান ইনভেশন, দেখো তাহলে প্রথমে সবার প্রথমে কারা এসেছিল, একটু আগে আলোচনা করলাম, পর্তুগিজ, পর্তুগালি। তারপর কারা এসেছিল? তারপর এসেছিল ডাচ, তারপর এসেছিল ব্রিটিশ, তারপর এসেছিল ডেনমার্ক থেকে ড্যানিশ, এবং সবার শেষে যারা এসেছিল তারা এসেছিল ফ্রান্স থেকে। এবং দেখবো ভারতের উপর সব থেকে বেশি কবজা এই ব্রিটিশ এবং ফ্রান্স এই দুজন করতে পারবে। পর্তুগালি, ডাচ, ড্যানিশ এরা নিজেরাই হেঁটে যাবে। কিরকম ভাবে সেটাও আস্তে আস্তে জানতে পারবে যে তারা কেন ভারতের উপর অধিকার স্থাপিত করতে পারেনি। তো মনে রাখবে, ডাচরা প্রথমবার ভারতে এসেছিল 1595 সালে, 1595 সালে, এবং এদের মূল যে লক্ষ্য সেটা ছিল বস্ত্র ব্যবসা। এরা কিন্তু মশলা ব্যবসাটার প্রতি অতটা জোর দেয়নি, এবং এদের মূল ফোকাস ছিল ইন্দোনেশিয়া। তারা ভারতের উপরেও কিন্তু খুব একটা জোর দেয়নি। তবুও মনে রাখবে, তারা তাদের প্রথম ফ্যাক্টরি ভারতেই করেছিল, ফার্স্ট ফ্যাক্টরি, সেটা হচ্ছে কোথায়? মাসুলিপট্টনমে। এবং ইন্ডিয়াতে তাদের হেডকোয়ার্টার যদি বলা হয় কোথায় ছিল, সেটা হচ্ছে নাগপট্টনম। এটা ছিল তাদের হেডকোয়ার্টার ইন্ডিয়াতে, ঠিক আছে। এবং এই ডাচদের সাথে পরবর্তী ক্ষেত্রে ব্রিটিশদের কিন্তু একটা যুদ্ধ হবে 1759 সালে। মনে রাখবে, 1759 সালে ব্রিটিশদের সাথে কার যুদ্ধ হবে? ব্রিটিশদের সাথে যুদ্ধ হবে ডাচদের, ব্রিটিশ ভার্সেস ডাচ। এবং এই যুদ্ধটাকে বলা হয় বেদরার যুদ্ধ বা চিনসুরার যুদ্ধ, বেদরার যুদ্ধ বা চিনসুরার যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে ডাচ যারা রয়েছে তারা যুদ্ধে পরাজিত হবে, এবং ভারতের উপর তাদের অধিকারটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। পুরো অধিকার থাকছে ইংরেজদের, এবং তারা পুরোপুরি ভারত থেকে সরে এসে ইন্দোনেশিয়াতে তারা ব্যবসা করা শুরু করবে, ঠিক আছে। তাহলে 1595 সালে তারা ইন্ডিয়াতে এসেছিল ব্যবসা করার জন্য, যদিও তাদের মূল ফোকাস ছিল ইন্দোনেশিয়াতে ব্যবসা করা। 1759 সালে আমরা দেখতে পাবো, 1759 সালে যুদ্ধ হবে ব্রিটিশ এবং ডাচদের, যেটাকে বলা হয় বেদরার যুদ্ধ। এবং এই বেদরার যুদ্ধ বা চিনসুরার যুদ্ধে ডাচরা পরাজিত হবে এবং পুরোপুরি ইন্ডিয়াটা ব্রিটিশদের কবজায় চলে আসবে। সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। তারপর চলে এসো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে।
ব্লু ওয়াটার পলিসি কে চালু করেছিল? এখনই বললাম, ব্লু ওয়াটার পলিসি চালু করেছিল ডি আলমেডা। কুনহা কি করেছিল? ক্যাপিটালটা চেঞ্জ করেছিল, এখনই তো বললাম যে ক্যাপিটাল চেঞ্জ করে গোয়াকে করেছিল। এবং আলবুকার কি করেছিল? গোয়াকে ক্যাপচার করেছিল, গোয়াটাকে দখল করেছিল। ঠিক আছে, চলো পরেরটা দেখো। কোন মুঘল সম্রাটের শাসনকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর নাকি শাহজাহান? স্যার টমাস রো কার সময় এসেছিল? এসেছিল জাহাঙ্গীরের সময়। দেখো, ব্রিটিশদের আমাদের ভারতের উপর যে আধিপত্য সেটা কিভাবে হলো সেটা এখান থেকে বুঝতে পারবে। দেখো, ব্রিটিশরা 31শে ডিসেম্বর 31 ডিসেম্বর 1600 সালে রানী এলিজাবেথ তার কাছে ভারতে ব্যবসা করার অনুমতি একটা পায় এবং কোম্পানিটার নাম রাখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এলিজাবেথ প্রথম তিনি কি করেন? ভারতে ব্যবসা করার জন্য 15 বছরের মনোপলি দিয়ে দেয়। 15 ইয়ার্স, মানে অন্য কোনো কোম্পানি, ইংল্যান্ডের অন্য কোনো কোম্পানি ভারতে এসে আর ব্যবসা করবে না, শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে। 1609 সালে জেমস প্রথম তিনি কি করেন? এই যে মনোপলি, মনোপলি মানে কি? শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে ইংল্যান্ডের থেকে। তো এটাকে 15 বছরের জন্য দিয়েছিল কে? এলিজাবেথ প্রথম। এবং 1609 সালে অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিয়েছিল জেমস প্রথম। মনে রাখবে, জেমস প্রথম তিনি এটা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন। পরবর্তী ক্ষেত্রে এই যে 1600 এবং 1609 এই দুটার মাঝে 1608 সালে, মনে রাখবে, 1608 সালে ক্যাপ্টেন হকিন্স এসেছিল ভারতে জাহাঙ্গীরের কাছে ব্যবসা করার পারমিশন নেওয়ার জন্য, কিন্তু জাহাঙ্গীর সেই পারমিশন না দিয়ে বরঞ্চ রিজেক্ট করে দেয়। তবুও তারা ইল্লিগালি সুরাটে একটা ফ্যাক্টরি তারা স্থাপনা করে। কোথায়? সুরাটে তারা একটা ফ্যাক্টরি স্থাপনা করে। পরবর্তী ক্ষেত্রে দেখব 1611 সালে তারা মসুলিপট্টনমে তাদের অফিসিয়াল যে হেডকোয়ার্টার বা অফিসিয়াল যে ফ্যাক্টরি সেটা স্থাপনা করেছিল। এবং 1615 সালে ক্যাপ্টেন টমাস রো তিনি ভারতে এসেছিলেন জাহাঙ্গীরের কাছে ব্যবসা করার জন্য, এবং জাহাঙ্গীর তাকে পারমিশনও দিয়েছিল ব্যবসা করার জন্য। তারা দুটো দুর্গ স্থাপনা করেছিল সেই সময়। একটা কলকাতাতে ফোর্ট উইলিয়াম দুর্গ, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটার জন্য পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব পলাশির যুদ্ধ হচ্ছে। এবং আরেকটা 1641 সালে মাদ্রাসে সেন্ট জর্জ ফোর্ট স্থাপনা করে, সেন্ট জর্জ দুর্গ। এবং এটা হচ্ছে তাদের প্রথম দুর্গ, ব্রিটিশদের স্থাপিত প্রথম দুর্গ হচ্ছে সেন্ট জর্জ, মনে রাখবে। ঠিক আছে, চলো। ইংরেজরা 1621 খ্রিস্টাব্দে ভারতের প্রথম ঘাঁটি কোথায় স্থাপনা করেছিল? আমি এখন কি বললাম? সুরাটে স্থাপনা করেছিল। নেক্সট, তৃতীয় কার্নেটিক যুদ্ধের অংশ ছিল নিম্নের কোন যুদ্ধ? বক্সারের যুদ্ধ, বন্দিবাসের যুদ্ধ, কনেজের যুদ্ধ নাকি ইঙ্গো মহীশূর যুদ্ধ? তৃতীয় কার্নেটিক ওয়ার, তার সাথে যুদ্ধ সম্পর্কিত ছিল বন্দিবাসের যুদ্ধ। কাদের যুদ্ধ ছিল? বন্দিবাসের যুদ্ধ। ঠিক আছে, দেখো, বন্দিবাসের যুদ্ধ এটা ছিল ব্রিটিশ এবং ফ্রান্স এই দুটো দেশের যুদ্ধ, ব্রিটিশ এবং ফ্রান্স। অ্যাকচুয়ালি যদি আমরা দেখি যে ভারতে যে সমস্ত ইউরোপীয়রা এসছে তাদের মধ্যে একটা কি বললাম? পর্তুগালি, একটা ছিল ডেনিস, একটা ছিল ডাচ, আর একটা ছিল আমাদের ইংল্যান্ড মানে ব্রিটিশরা, আর ছিল ফ্রান্স। ঠিক আছে, এইগুলাই তো এসেছিল যুদ্ধ করতে। দেখো, পর্তুগালিদের সাথে ইংল্যান্ডের একটা বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। পর্তুগালের রাজকুমারীর সাথে ইংল্যান্ডের রাজকুমারের বিয়ে হয়, এবং সেইখানে পর্তুগালিরা বর্পণ হিসাবে বোম্বে যে আইল্যান্ডটা রয়েছিল সেটা ইংল্যান্ডকে বর্পণ হিসাবে দিয়েছিল, সেটা তোমরা সবাই জানো। তাহলে বৈবাহিক সম্পর্কের কারণে পর্তুগালি হাঁটি গেল। আচ্ছা,
ড্যানিশ তো যুদ্ধে হেরে যাচ্ছে, সরি ডাচরা তো যুদ্ধে হেরে যাচ্ছে, ঠিক আছে, একটু আগে বললাম। আচ্ছা, সব থেকে বেশি দুটো বড় শক্তি হয়ে দাঁড়ালো ফ্রান্স এবং ইংল্যান্ড। ভারতে কে শাসন করবে, একটা সময় এমন আসে, কে শাসন করবে, ব্রিটিশ না ফ্রান্স, মানে ফ্রান্সিসিরা না নাকি ব্রিটিশরা, কারা শাসন করবে, তার জন্য একটা যুদ্ধ হয়, বন্দিবাসের যুদ্ধ, ব্যাটেল অফ ওয়ান্ডিওয়াস, যেখানে ফ্রান্সের তরফ ছিল কাউন্ট ডি ল্যালি এবং তিনি পরাজিত হন। তো এগুলোকে বলা হয় অ্যাংলো ফ্রেঞ্চ বা অ্যাংলো কার্নেটিক ওয়ার। প্রথমটা হয়েছিল 1746 সালে, প্রথমটা হয়েছিল 1746 সালে, এবং এই যুদ্ধটা সমাপ্তির পর একটা ট্রিটি হয়েছিল, ট্রিটি অফ একসালা চ্যাপেলি। সেকেন্ড যদি আমরা দেখি, সেকেন্ড হয়েছিল 1749 সালে। এরপর হয়েছিল ট্রিটি অফ পন্ডিচেরি, ট্রিটি অফ পন্ডিচেরি অ্যান্ড গোডেচু। আর 3 নাম্বারটা, যেখানে ফ্রেঞ্চ বা ফ্রান্সিসি যারা রয়েছে তারা হেরে যাচ্ছে, 3 নাম্বারটা হয়েছিল 1758 সালে। এখানে হয়েছিল ট্রিটি অফ প্যারিস। ট্রিটি অফ প্যারিসের মধ্যে কি হয়, পন্ডিচেরিকে তো ফ্রান্সিসিরা ফেরত পায়, কিন্তু বাকি অন্যান্য যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো ইংল্যান্ড বা ব্রিটিশ যারা রয়েছে তারা পেয়ে যায়। তাহলে বুঝতে পারলে এই যুদ্ধের মাধ্যমে কি হলো, এই যুদ্ধটার মাধ্যমে এটাই হলো যে ভারতের উপর শাসন শুধুমাত্র ব্রিটিশদের থাকলো। চলো নেক্সট, ভাস্কো ডি গামা ভারতের কোথায় প্রথম অবতরণ করেছিল? কালিকটে করেছিল। ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় কে ছিল? একটু আগেই বলেছি, আলমেডা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়েছিল? বললাম 1600 সালে হয়েছে। এই কোশ্চেনটা পুরানো। কোন গভর্নর জেনারেল সময়ে ইংরেজরা বাংলায় প্রভাব বিস্তার শুরু করেছিল? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, ওয়েলেসলি। দেখো যদি আমরা দেখি, ক্লাইভের সময় বাংলায় তারা প্রভাব বিস্তার করে। ক্লাইভের সময় কখন হয়েছিল? পলাশির যুদ্ধ। দেখো ভারতের অবস্থানটা একটু বুঝে নাও। ইংরেজরা কেন ভারত দখল করতে চাইছিল সেটাও তোমরা বুঝে নাও। দেখো ভারতের লোকেশন হচ্ছে এটা, ভারতের মধ্য দিয়ে কি গেছে, এখানে রয়েছে সমুদ্র, এদিকে রয়েছে গঙ্গা নদী। তার মানে এখানকার আর সমভূমি প্রকৃতির এলাকা, তার মানে এখানে প্রচুর চাষাবাদ হবে। আর তখনকার দিনে চাষাবাদ হওয়া মানে প্রচুর অর্থ। তো যখন দিল্লি সালতানাতে বসে আছে ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব তখন বেঙ্গলের যে রেভিনিউ ডিপার্টমেন্টটা ছিল সেখানে ছিল মুর্শিদ কুলি খান, দিওয়ান, রেভিনিউ বা দিওয়ান কে ছিল? মুর্শিদ কুলি খান। এবং এখানকার অ্যাডমিনিস্ট্রেশনটা কে দেখতো, মানে ল অ্যান্ড অর্ডার যেটা থাকে, যেটাকে আমরা বলি সুবেদার, সেটা কে ছিল? ঔরঙ্গজেবেরই পুত্র আজিম উস শাহ, আজিম উস শাহ, ঠিক আছে। যখন ঔরঙ্গজেব মারা গেল তখন মুর্শিদ কুলি খাঁ কি করলো, রেভিনিউ ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট দুটাই নিজের দখলে নিয়ে চলে এলো। তার ফলে সে বাংলাকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে এবং মুর্শিদাবাদকে তার ক্যাপিটাল হিসাবে ঘোষণা করে। তাহলে কি করা হলো এখানে, এখানে যেটা হলো, বেঙ্গলকে স্বাধীন বলে ঘোষণা করা হলো এবং প্রথম নবাব কে হলো বেঙ্গলের? মুর্শিদ কুলি খাঁ, মুর্শিদ কুলি খাঁ। এবং ক্যাপিটাল কোথায় করলো? মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদে তার রাজধানীটা তিনি করলেন। মুর্শিদ কুলি খাঁ যে খুব বেশি দিন শাসন করেছে তা কিন্তু নয়। মুর্শিদ কুলি খানের পর সিংহাসনে বসেছিল আলীবর্দী খান। কে বসছিল? আলীবর্দী খান। আলীবর্দী খান, আলীবর্দী খানের পর সিংহাসনে বসবে সিরাজ বা সিরাজ উদ্দৌলা, যার সাথে কি হবে, যার সাথে যুদ্ধ হবে রবার্ট ক্লাইভের। এবং সেই যুদ্ধের পরেই বাংলার উপর পুরো শাসনটা চলে আসবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেখো স্টোরিটা এখানে বুঝতে পারবে। তাহলে বাংলাকে স্বাধীন করলো মুর্শিদ কুলি খাঁ 1700 সালে। তারপরে আলীবর্দী খাঁ এলো, আলীবর্দী খাঁয়ের পরে সিংহাসনে বললো সিরাজ উদ্দৌলা। এই সময় আমাদের দিল্লিতে মুঘল সম্রাট ছিলেন ফারুক সিয়ার।
ফারুক সিয়ার কি দিয়েছিল? ফারুক সিয়ার দিয়েছিল দস্তক ফরমান, ঠিক আছে, গোল্ডেন ফরমান যেটাকে আমরা বলি। সেখানে বলেছিল যে ইংল্যান্ডের যারা রয়েছে মানে ব্রিটিশ যারা রয়েছে তারা মাত্র বছরে 3,000 টাকা দিয়ে বাংলা, বিহার এবং উড়িষ্যা এই তিনটে জায়গায় ব্যবসা করতে পারবে, এবং বাংলাকে দিয়ে একটা তারা ট্রিটি করিয়ে দিয়েছিল যেটাকে বলা হয় দস্তক, যেখানে বলা হয়েছিল যে তারা ট্যাক্স ফ্রি ব্যবসা করবে। এই দস্তকের মিস ইউজ করা শুরু হয় কখন? যখন সিরাজ সিংহাসনে বসে। তখন ইংরেজরা কি করে, এই দস্তকটা যে কোনো ব্যক্তিকে দিয়ে দিচ্ছিল যে তোমাদেরকে আর ট্যাক্স দিতে হবে না, তোমার ব্যবসা করো। তার কারণে সিরাজ স্বাভাবিকভাবে রেগে যায়, এবং এই সময়টাতেই যে ব্রিটিশ যারা রয়েছে তারা ফোর্ট উইলিয়াম দুর্গটাকে তৈরি করছিল। ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করার মেন কারণ কি? ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করার মেন কারণ যেটা, সেটা হচ্ছে শাসন করা। দুর্গ কিসের জন্য করে? অর্থশাস্ত্রে তোমরা পড়বে, দুর্গ হচ্ছে নিজের টেরিটরিকে ডিফেন্ড করার, ঠিক আছে, বা রক্ষা করার একটা প্রসেস। তো সিরাজদৌল্লা স্বাভাবিকভাবে ব্রিটিশদের সাথে রেগে যায়, যুদ্ধ হয়। 1757 সালে যুদ্ধ হলো ব্রিটিশদের সাথে। কার? ব্রিটিশদের সাথে সিরাজদৌল্লা। ব্যাটেল অফ প্লাসি, ব্যাটেল অফ প্লাসি। এই যুদ্ধে পরাজিত হলো কে? সিরাজদৌল্লা। জিতে গেল কে? রবার্ট ক্লাইভ। এবং রবার্ট ক্লাইভ যখনই সিংহাসনে মানে যুদ্ধটা জিতলো, জিতার পরে কাকে বসালো সিংহাসনে? মির্জাফর। আর মির্জাফর মনে মনে চাইতোই যে আমি সিংহাসনে বসবো, তার জন্য সে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও হেল্প করেছিল। তাহলে সিংহাসনে বসলো মির্জাফর। মির্জাফর কে? রবার্ট ক্লাইভের একজন দাস। কেন দাস? কারণ তার মাধ্যমেই তো মির্জাফর সিংহাসনটা পেল, নাহলে তো সে পেত না। তার জন্য রবার্ট ক্লাইভ যেটাই বলবে স্বাভাবিক মির্জাফর সেটাই করবে। তার জন্য এই সময়টাতে মানে 1757 পলাশির যুদ্ধের পরেই বাংলাতে প্রভাব বিস্তার করতে পারলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই পর্যন্ত বুঝতে পারলে? চলো পরের কোশ্চেনে আরো একটু ডিটেলসে যাব। 1765 সালে দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রচলন করেছিলেন? 1765 ট্রিটি অফ এলাহাবাদ, এলাহাবাদের সন্ধি। তারপর দ্বৈত শাসন ব্যবস্থা কোথায় চালু হয়েছিল? আমাদের বাংলাতে চালু হয়েছিল। কে শুরু করেছিল? লর্ড ক্লাইভ। দেখো আগে আমরা কি দেখলাম, যে মির্জাফর সিংহাসনে বসলো, মির্জাফর সিংহাসনে বসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে বসালো। মির্জাফরের পর সিংহাসনে বসলো মীর কাসিম। মীর কাসিম, মীর কাসিম কিন্তু একটুকু বুদ্ধিমান ছিল, এবং সে বুঝলো যে আমি যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারেই থাকি তাহলে আমি কিন্তু নিজের মতো স্বাধীন নবাবি করতে পারবো না। তখন তিনি কি করলেন, তার ক্যাপিটালটা প্রথমে তিনি চেঞ্জ করলেন। ক্যাপিটাল চেঞ্জ করে কোথায় করলো? মুঙ্গের। আগে ক্যাপিটাল ছিল কোথায়? মুর্শিদাবাদ, সেখান থেকে চলে গেল মুঙ্গের। সেখানে তিনি কি করলেন? বোম তৈরির কারখানা, যে আমাকে অস্ত্র দরকার, না হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে আমি যুদ্ধ করতে পারবো না। তো মীর কাসিম যখন দেখছে বোম তৈরি করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্বাভাবিকভাবে বুঝে গেছে যে এই মীর কাসিম বেগড়বাই করবে। তখন মীর কাসিমের উপর জোর আসতে থাকে, তাকে সিংহাসন থেকে হাঁটানোর চেষ্টা হতে থাকে। তখন মীর কাসিম চলে যায় অবধ। অবধে তখন শাসন করছে সুজাউদ্দৌলা, এবং অবধেই ছিল তখন শাহ আলম দ্বিতীয়, মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়। তো দেখো এই তিনজন মিলে, মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং শাহ আলম দ্বিতীয়, এই তিনজন মিলে 1764 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইস্ট ইন্ডিয়ার হয়ে যুদ্ধ করছিল কে? হেক্টর মুনরো। হেক্টর মুনরো যুদ্ধ করছিল। এই যুদ্ধটাকে বলা হয় বক্সারের যুদ্ধ। এবং দেখতে পাবে যে এই যুদ্ধের পরেই ভারতে পুরোপুরি শাসন স্থাপনা করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কারণ তিনটা রাজা, মীর কাসিম, সুজাউদ্দৌলা, শাহ আলম দ্বিতীয়, তিনজনই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব দিচ্ছিল কে? হেক্টর মুনরো। তো এটা হচ্ছে বক্সারের যুদ্ধ। এই যুদ্ধে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে গেল, তারপর 1765 সালে 1765 সালে এলো এলাহাবাদের ট্রিটি। এলাহাবাদের ট্রিটি বা এলাহাবাদের সন্ধি, যে সন্ধির মাধ্যমে অবধকে 50 লাখ টাকা জরিমানা করা হলো। 50 লাখ জরিমানা। এবং বাংলাদেশ তৈরি হলো ডুয়েল সিস্টেম,
বা দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত শাসন ব্যবস্থা মানে কি, ঠিক আগের মতো যে রেভিনিউর ব্যাপারটা রয়েছে, যে ট্যাক্স কালেকশনের ব্যাপারটা রয়েছে, সেটা নিয়ে নিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অ্যাডমিনিস্ট্রেশনটা দিয়ে দিল নবাবকে। মীর কাসিমের পর সিংহাসনে আবার বসিয়েছিল মীর জাফরকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসিয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো টাকা কালেকশন করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার কে দেখছে? নবাব দেখছে, আর নবাবের কাছে টাকা নেই। এটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। ঠিক আছে, বোঝা গেছে এলাহাবাদ ট্রিটি। এবং শাহ আলম দ্বিতীয়কে, যে মুঘল সম্রাট ছিল, তাকে রেঙ্গুনে পাঠিয়ে দিয়েছিল যে যাও, তোমাকে আর এখানে থেকে কাজ নেই, তুমি রেঙ্গুনে চলে যাও। চলো পরের কোশ্চেনটা দেখো। আচ্ছা, যদি বলা হয় যে এই যে ট্রিটিটা, এই ট্রিটিটাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্ব কে করেছিল? রবার্ট ক্লাইভ। কে করেছিল? রবার্ট ক্লাইভ। ঠিক আছে, চলো পরেরটা দেখো। বক্সারের যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেতৃত্ব কে দিয়েছিল? হেক্টর মুনরো। এবং 1765 সালের যদি এলাহাবাদের যে সন্ধি, এই ট্রিটিতে কে প্রতিনিধিত্ব করেছিল? রবার্ট ক্লাইভ। ভালো করে মাথায় রাখবে, পরীক্ষায় এই জায়গা থেকে কোশ্চেনটা পাবে। ঠিক আছে, তারপর চলে এসো, নিম্নের কে বাংলার নবাব ছিলেন না? বাংলার নবাব ছিলেন না কে? নিজাম খান। প্রথমে কে ছিল? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খানের পর সিংহাসনে বসছিল কে? আলীবর্দী খাঁ। তারপর সিরাজউদ্দৌলা, মির্জাফর, মির্জাফরের পর সিংহাসনে বসেছিল নিজাম উদ্দৌলা। কে বলেছিল? নিজাম উদ্দৌলা। ঠিক আছে, আচ্ছা তারপরটা দেখো। 1717 সালে গোল্ডেন ফরমান বা সুবর্ণ ফরমান কে জারি করেছিল? গোল্ডেন ফরমান, গোল্ডেন ফরমান জারি করেছিল ফারুক সিয়ার, মুঘল সম্রাট ফারুক সিয়ার। সেখানে এই যে গোল্ডেন ফরমান, এখানে তিনি কি বলেছিলেন? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাত্র 3000 টাকা পার ইয়ার, এই বিনিময়ে বিহার, উড়িষ্যা এবং বেঙ্গল, এই তিনটা জায়গায় ব্যবসা করতে পারবে। এবং এরপরে মোহাম্মদ শাহ রঙ্গিলা, ফারুক সিয়ারের পরে সিংহাসনে বসছিল কে? মোহাম্মদ শাহ রঙ্গিলা, যাকে অ্যাটাক করেছিল নাদির শাহ। মোহাম্মদ শাহ রঙ্গিলা অ্যাটাক করেছিল কে? নাদির শাহ, মনে রাখবে, নাদির শাহ। এবং এই নাদির শাহ যখন অ্যাটাক করে, মোহাম্মদ শাহ রঙ্গিলার কাছ থেকে কোহিনূর হীরা এবং তার সাথে যে ময়ূর সিংহাসন, পিকক থ্রোন, সেটাও নিয়ে যায়। ঠিক আছে, চলো পরেরটা দেখো। দেওয়ানি লাভের সময় মুঘল সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ দ্বিতীয়। কে ছিল? বাহাদুর শাহ দ্বিতীয়। তার টাইমটা কখন? 1837 থেকে 1857। 1837 থেকে 1857। এবং তিনি মনে রাখবেন লাস্ট মুঘল এম্পারার। ঠিক আছে, লাস্ট মুঘল এম্পায়ার। এবং এনাকে 1857 যে ক্রান্তি, সেই ক্রান্তির সময় তাকে কোথায় পাঠিয়ে দেওয়া হয়? তাকে পাঠিয়ে দেওয়া হয় তোমার রেঙ্গুনে। ঠিক আছে, চলো পরেরটা দেখো। অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি কত সালে হয়েছিল? ব্ল্যাক হোল ট্র্যাজেডি হয়েছিল তোমার 1756 সালে, পলাশী যুদ্ধের ঠিক একটু আগেই। কি হয়েছিল? যে ফোর্ট উইলিয়ামের কথা আমি বললাম, ফোর্ট উইলিয়াম অ্যাটাক করেছিল কে? সিরাজদৌল্লা। এবং ফোর্ট উইলিয়ামের কাছে যেসব ইংরেজদেরকে পেয়েছিল, তাদেরকে একটা ছোট্ট রুমের মধ্যে বন্দি করে দিয়েছিল। ঠিক আছে, যার ফলে সেখানে প্রচুর ব্রিটিশ সৈনিক মারা যায়, যেটাকে বলা হয় অন্ধকূপ হত্যা। বোঝা গেছে? এবং এই সময়ে তিনি কলকাতার নাম পরিবর্তন করে কি করে দিয়েছিলেন? আলীনগর করে দিয়েছিলেন, আলীনগর। ঠিক আছে, চলো পরেরটা দেখো। আলীনগরের সন্ধির শর্ত ভেঙে ফেলার কোন যুদ্ধ হয়েছিল? সেটা হয়েছিল পলাশীর যুদ্ধ। আলীনগরের সন্ধিতে কি বলেছিল? আলীনগরের সন্ধিতে একটা বললাম না, দস্তক প্রথা, মানে নো ট্যাক্স, এটা একটা তিনি মানতে পারেননি সিরাজদৌল্লা। আরেকটা হচ্ছে ব্রিটিশদের কাছে পারমিশন ছিল, তারা যে কোনো দুর্গ তৈরি করতে পারে, ফারুক সিয়ারের কাছ থেকে তারা পারমিশন নিয়ে চলে এসেছিল, সেটাও কিন্তু সিরাজদৌল্লা মানতে চাননি। যার ফলে এই দুটো নাম মানার কারণেই পলাশীর যুদ্ধটা হয়েছিল। শুধুমাত্র এটা নয়, তারা সিরাজদৌল্লাকে হাঁটাতেও চাইছিল। ঠিক আছে, নেক্সট, অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডারি অ্যালায়েন্স, এই নীতিটা প্রথম কোথায় গ্রহণ করা হয়? অধীনতামূলক মিত্রতা নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি কি? প্রথমেতে এটা আমাদেরকে জানতে হবে। দেখো, এই নীতিটা নিয়ে এসেছিল লর্ড ওয়েলেসলি। প্রথমত মনে রাখবে কে নিয়ে এসেছিল?
লর্ড ওয়েলেসলি এই নীতিটা নিয়ে আসে। ঠিক আছে, এই নীতিটার মূল বক্তব্য কি, যে যারা দেশীয় রাজা রয়েছে, প্রিন্সলি কিং যারা রয়েছে, তাদেরকে একটা সেনা মোতায়েন করতে হবে, স্ট্যান্ডিং আর্মি রাখতে হবে তাদেরকে। ঠিক আছে, স্ট্যান্ডিং আর্মি রাখতে হবে। দুই, পুরা খরচটা কে বহন করবে? রাজা বহন করবে। এটা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে না। তিন, ফরেন পলিসি এটা পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কন্ট্রোল করবে। আর চার, রেসিডেন্ট, রাজার সাথে সবসময় একজন ব্রিটিশ অধিকারী থাকবে। তাহলে দেখো, অধীনতামূলক মিত্রতা নীতিটা কি জিনিসটা বুঝে নাও। মানে ধরো কোনো একজন নবাব বা কোনো একজন রাজা, সে কি করলো, সে ব্রিটিশদের অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিল। এটা মেনে নেওয়ার ফলে কি হবে, সেই রাজার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো যুদ্ধ হবে না। উপরন্তু শর্ত কি কি রয়েছে, যে রাজাটা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এই অধীনতামূলক মিত্রতা নীতি করবে, তাকে নিজস্ব সেনা মোতায়েন রাখতে হবে, স্ট্যান্ডিং আর্মি রাখতে হবে, খরচটা রাজাকেই বহন করতে হবে। কিন্তু ওই রাজার যে ফরেন পলিসি, মানে কোন প্রতিবেশী রাজ্যের সাথে সে যুদ্ধ করবে বা করবে না, বন্ধুত্ব করবে বা করবে না, সমস্ত কিছু ডিপেন্ড করবে কার উপর? ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর। এবং যে স্ট্যান্ডিং আর্মিটা রাজাটা রাখছে, সেটাকে কন্ট্রোল করবে কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং রাজা সারাদিনে কি কাজ করছে বা তার দরবারে সে কি কাজ করছে, সেটা দেখার জন্য একজন ব্রিটিশ অধিকারী সবসময় রাজার সাথে থাকবে। তার মানে কি, রাজা পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা কন্ট্রোল হওয়া শুরু হয় কখন? লর্ড ওয়েলেসলির মাধ্যমে, এই সাবসিডারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে। এটা নিয়ে এসেছিল কে? লর্ড ওয়েলেসলি নিয়ে এসেছিল। প্রথম মেনেছিল হায়দ্রাবাদ। কে মেনেছিল প্রথমবার? হায়দ্রাবাদ। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, লর্ড ওয়েলেসলির ক্ষেত্রে মাথায় রাখবে, তিনি তার সময়ে অ্যাংলো মাইসোর ওয়ার, যে 4 নাম্বার অ্যাংলো মাইসোর ওয়ার ছিল, সেটা হয়েছিল। ঠিক আছে, নেক্সট, লর্ড ক্লাইভের নেতৃত্বে কোন যুদ্ধে ডাচদের পরাজিত করে তাদের ক্ষমতা খর্ব করা হয়? একটু আগে বললাম, চিনসুরার যুদ্ধে তাদেরকে পরাজিত করে ডাচদের ক্ষমতাটাকে কি করা হয়েছিল? খর্ব করা হয়েছিল। নেক্সট, পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন গভর্নর জেনারেল বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেছিল? দেখো, একটু আগে আমরা আলোচনা করলাম কি, 1765 সালের পর, এলাহাবাদ ট্রিটির পর বেঙ্গলে কি হলো? ডুয়েল গভর্নেন্স বা দ্বৈত শাসন ব্যবস্থা তৈরি হলো। এই দ্বৈত শাসন ব্যবস্থাটাকে বন্ধ করবে 1772 সালে, 1772। কে করবে? ওয়ারেন হেস্টিংস। কে করবে? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস কে? প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল। কে? ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। তার সময় কি এসেছিল? রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, রেগুলেটিং অ্যাক্ট। আচ্ছা, তার সময় যেমন বললাম দ্বৈত শাসন ব্যবস্থা এটা বন্ধ হয়। আরেকটা কাজ হয়েছিল তার সময়, হয়েছিল 1782 সালে ট্রিটি অফ সালভাই। মনে রাখবে, তিনি সমস্ত গভর্নমেন্টের যে ফান্ড, সেই গভর্নমেন্টের ফান্ড আগে কোথায় রাখা হতো? মুর্শিদাবাদে রাখা হতো, মানে ইংরেজদের ফান্ড, সেটাকে পরিবর্তন করে কলকাতা করে দেওয়া হয়। ঠিক আছে, এবং তার সময় স্থাপনা হয় এশিয়াটিক সোসাইটি অফ ইন্ডিয়া। এশিয়াটিক সোসাইটি অফ ইন্ডিয়া। আর সব থেকে গুরুত্বপূর্ণ, তার সময়ই 1774 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের যাতে তারা 2 নাম্বারি কাজ করতে না পারে, ঘুষ নিতে না পারে, তার জন্য একটা কোর্ট স্থাপনা করা হয়, সুপ্রিম কোর্ট। কোথায়? ক্যালকাটাতে। যার প্রথম চিফ জাস্টিস ছিল এলিজা ইমফে। এই পয়েন্টগুলো মনে রাখবে। চলো নেক্সট, সূর্যাস্ত আইন কে প্রচলন করেছিল? সূর্যাস্ত আইন বা সানসেট ল,
সূর্যাস্ত আইন বা সানসেট ল এটাকে নিয়ে এসেছিল কর্নওয়ালিস। কে নিয়ে এসেছিল? লর্ড কর্নওয়ালিস। তিনি কি চালু করেছিলেন বলো দেখি, তাহলে উত্তরটা তোমরা পেয়ে যাবে। তিনি চালু করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত কখন নিয়ে এসেছিলেন? 1793 সালে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে এসেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এই চিরস্থায়ী বন্দোবস্তের প্ল্যান যদি বলা হয় কে করেছিল, পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে, প্ল্যান করেছিল জন শোর। যেখানে জমির মানে মালিকত্ব কাকে দেওয়া হয়? জমিদারকে দেওয়া হয়, এবং যা উৎপাদন হবে সম্পূর্ণ ট্যাক্সের 11 ভাগের 1 ভাগ কে পাবে? জমিদার পাবে, এবং 10 ভাগ পাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এই যে 10 ভাগ, এই 10 ভাগকে একটা নির্দিষ্ট ডেটে সূর্য অস্ত যাওয়ার পূর্বে কি করতে হতো? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হতো। আর যদি দিতে না পারতো, তাহলে সেই যে জমিদারিত্ব তাকে দেওয়া হচ্ছে সেটা কেড়ে নেওয়া হতো। ঠিক আছে, তো এটাই হচ্ছে সানসেট ল, মানে যে ডেটটা দেওয়া হবে খাজনা দেওয়ার, সেই ডেটের সূর্যাস্ত হওয়ার পূর্বেই তাকে টাকাটা দিয়ে আসতে হবে বা ট্যাক্সটা দিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা, কর্নওয়ালিসকে মনে রাখবে, তিনি সিভিল সার্ভিসের জনক বলা হয় তাকে। কি করেছিলেন? সিভিল সার্ভিস স্টার্ট করেছিল। ঠিক আছে, তাছাড়া তার সময় একটা ট্রিটি হয়েছিল, পরীক্ষায় খুব আসে, 1786 থেকে 93 এই সময়টাতে, ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম। ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম, ঠিক আছে, 1792 সালে। 1792 সালে এটা কখন হয়েছিল? এটা হয়েছিল থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার। 4 নাম্বার যে অ্যাংলো মাইসোর ওয়ার, সেখানে কি ছিল? লর্ড ওয়েলেসলি ছিল। আর 3 নাম্বারটা ছিল কর্নওয়ালিস। আচ্ছা, এটা গেল চিরস্থায়ী বন্দোবস্ত। ঠিক একই রকম আরো একটা বন্দোবস্তের কথা আমরা জানতে পারি, রায়তওয়াড়ি বন্দোবস্ত। যেখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্স সরাসরি যারা রায়ত তাদের কাছ থেকে কালেক্ট করতো, অর্থাৎ যারা হচ্ছে তোমার কাল্টিভেটার, যারা চাষ করতো তাদের কাছ থেকে। 1820 সালে এটা এসেছিল, এবং চালু ছিল বোম্বে এবং মাদ্রাস এই এলাকাটাতে। আর এটাকে চালু করেছিল থমাস মুনরো। কে করেছিল? থমাস মুনরো। আরেকটা ব্যবস্থা থাকে মহলওয়ারি। এটা কোথায় ছিল? এটা করেছিল তোমার হল্ট ম্যাকেনজি। পরীক্ষায় কোশ্চেন আসে, তাই এখানেই বলে দিলাম, মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট। কে সর্বপ্রথম ভগবত গীতা ইংরেজিতে অনুবাদ করেছিল? করেছিল কে? চার্লস উইলকিন্স। কে করেছিল? চার্লস উইলকিন্স। নেক্সট, কোন গভর্নর জেনারেল আমলে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? ওয়ারেন হেস্টিংস এর আমলে হয়েছিল, এখনই বললাম। কত সালে কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়? 1825 সালে এটা স্থাপিত হয়েছিল সংস্কৃত কলেজ। কে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে? লর্ড ওয়েলেসলি করেছিল। ঠিক আছে, নেক্সট, প্রথম ইঙ্গো আফগান যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম ইঙ্গো আফগান মানে ব্রিটিশ এবং আফগানিস্তানের মধ্যে একটা যুদ্ধ কখন হয়েছিল? 1839 থেকে 42, মনে রাখবে, 1839 থেকে 42। সেই সময় গভর্নর জেনারেল কে ছিল? লর্ড অকল্যান্ড ছিল। ঠিক আছে, এবং এটাকে অকল্যান্ডের বোকামিও বলা হয় এই যুদ্ধটাকে, কারণ এই যুদ্ধে কারা জিতেছিল জানো? আফগানিস্তান জিতেছিল। আফগানিস্তান জিতেছিল। আচ্ছা, অকল্যান্ডের সময় একটা জিনিস মনে রাখবে, যে গ্র্যান্ড ট্রাঙ্ক যে রোড রয়েছে, এই রোডের মেরামতির কাজ করেছিল লর্ড অকল্যান্ড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং, উইলিয়াম ক্যারি, লর্ড ডালহৌসি, নাকি লর্ড কার্জন? সতীদাহ প্রথা রদ করেছিল কে? সতীদাহ প্রথা রদ করেছিল উইলিয়াম বেন্টিং। সতী প্রথা, সতী প্রথার কথা যখনই আসবে একটা জিনিস মাথায় রাখবে, এটা 1829 সালে অ্যাক্টের মাধ্যমে এটাকে সমাপ্ত করা হয়। এবং সতীদাহ প্রথাতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি কেউ কাজ করে থাকে, সেটা হচ্ছে আমাদের রাজা রামমোহন রায়। দেখো, তাহলে সতী প্রথা নিয়ে একটু আলোচনা করি। সতী প্রথাটা কি? সতী প্রথা হচ্ছে
স্বামী মারা গেলে সেই একই চিতাতে স্ত্রীকেও পুড়িয়ে দেওয়া হতো, জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো। এটাই ছিল সতী প্রথা, যেটা 1829 সালে উইলিয়াম বেন্টিং অ্যাক্টের মাধ্যমে সমাপ্ত করেছিল। এবং এটাতে সব থেকে বেশি হেল্প করেছিল কে? রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয় তিনি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে নিয়েছেন। আচ্ছা, রাজা রামমোহন রায়, আমি কি বললাম যে সতী প্রথার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম। তো মনে রাখবে রাজা রামমোহন রায় তার জীবনে প্রচুর কাজ করেছেন, সেই কাজগুলোকে এক নজরে একটু মাথায় রাখবে। 1815 সালে তিনি স্থাপনা করেছিলেন আত্মীয় সভা, এগুলো মনে রাখবে, ঠিক আছে? আত্মীয় সভা। আচ্ছা, 1828 সালে তিনি স্থাপনা করেন কি? ব্রাহ্ম সমাজ। 1821 সালে তিনি স্থাপনা করেছিলেন ক্যালকাটা ইউনিটেরিয়ান কমিটি। ইউনিটেরিয়ান কমিটি। তাছাড়া 1817 সালে তিনি স্থাপনা করেছিলেন হিন্দু কলেজ, যেটা বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত। 1822 সালে তিনি স্থাপনা করেছিলেন অ্যাংলো হিন্দু স্কুল। এবং 1825 সালে তিনি স্থাপনা করেছিলেন বেদান্ত কলেজ। ঠিক আছে, এগুলো কে স্থাপনা করেছে? সব রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় পত্রিকাও তৈরি করেছিলেন। 1821 সালে তিনি সংবাদ কৌমুদি, ঠিক আছে, 1822 সালে মিরাট উল আকবর, এবং 1823 সালে ব্রাহ্মণিকাল ম্যাগাজিন। ম্যাগাজিন এটা তিনি পত্রিকা প্রকাশ করেছিলেন। এগুলো হচ্ছে তার পত্রিকার কাজ। তো মনে রাখবে রাজা রামমোহন রায়কে ভারতীয় রেনেসাঁসের জনক বলা হয় এবং আধুনিক সংবাদ পত্রিকার জনকও তাকে বলা হয়। নেক্সট, বিধবা বিবাহ উত্তেজক মণ্ডল কে স্থাপনা করেছিল? বিধবা বিবাহ উত্তেজক মণ্ডল এটা স্থাপনা করেছিল বিষ্ণু পরশুরাম শাস্ত্রী পণ্ডিত। কে করেছিল? বিষ্ণু পরশুরাম শাস্ত্রী পণ্ডিত। এই যে মণ্ডলটা বা এই কমিটি, যদি ইংরেজি টার্মটা তোমরা মনে রাখো তাহলে বুঝতে পারবে এদের কাজ কি। সোসাইটি ফর এনকারেজমেন্ট অফ উইডো ম্যারেজ। সোসাইটি ফর এনকারেজমেন্ট অফ উইডো ম্যারেজ। ঠিক আছে, দেখো যদি আমরা, আচ্ছা এটা স্থাপনা কবে হয়েছিল বলে দিই। 1865 সালে এটা স্থাপনা হয়। 1865 মহারাষ্ট্রে এটা স্থাপনা হয়েছিল। বিধবা বিবাহ অ্যাক্ট, উইডো রিম্যারেজ অ্যাক্ট, এটা এসেছিল কবে? এটা এসেছিল 1856 সালে ডালহৌসির সময়। ঠিক আছে, দেখো এটা এসেছিল ক্যানিং এর সময়, পাস হয়েছিল আইনটা, কিন্তু এটার যে ড্রাফট, এই ড্রাফটটা তৈরি করেছিল ডালহৌসি। ঠিক আছে, এটাতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো, বিধবা বিবাহ যে কোনো অনৈতিক কাজ বা আমাদের ধর্মে যে এটাকে খারাপ চোখে দেখা হয়েছে তা কিন্তু নয়। আমরা যদি ঋগ্বেদের দিকে যাই সেখানে দেখব যে বলা হচ্ছে যদি কোনো মহিলা বিধবা হয়ে যায় তাহলে সেই মহিলা তার স্বামীর যে ছোট ভাই তার সাথে কিন্তু বিয়ে করতে পারে, যেটাকে নিয়োগী বলা হয়েছে আমাদের ঋগ্বেদে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এই বিধবা বিবাহকে ধর্মসম্মত প্রমাণ করার জন্য তিনি বেশ কিছু বই লিখেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে পরাশর স্মৃতি, পরীক্ষায় আসে পরাশর স্মৃতি। ঠিক আছে, এটা কিসের জন্য করেছিলেন? যে বিধবা বিবাহটাকে আইনসম্মত বা আমাদের ধর্মসম্মত প্রমাণ করার জন্য। তিনি প্রথমবার বিধবা বিবাহ করেছিলেন একজনকে, সৃষ্টিচন্দ্র বিদ্যাধর এবং কালীমতী দেবী। ঠিক আছে, চলো পরেরটা দেখো। পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থায় চুইয়ে পড়া নীতি বা ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি কে প্রবর্তন করেছিলেন?
ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি প্রবর্তন করেছিল টমাস বেবিংটন ম্যাকলে। আচ্ছা, কেন করেছিল? দেখো, ব্যাপারটা হচ্ছে, এটা করার মেন কারণ, এই থিওরিটা প্রথমত বুঝে নাও। থিওরিটা হচ্ছে এই যে এডুকেশন, এই এডুকেশনকে সমস্ত স্তরে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেছিলেন যারা উচ্চ বর্গের মানুষ রয়েছে, মানে উচ্চ মধ্যবিত্ত যারা মানুষ রয়েছে, উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, তাদের মধ্যে শিক্ষাটাকে ছড়িয়ে দেওয়া হয় এবং তাদের হাত ধরেই এই শিক্ষাটা পরবর্তী ক্ষেত্রে চুইয়ে চুইয়ে যারা নিচু তলার মানুষ রয়েছে তাদের কাছে পৌঁছে যাবে। এর ফলে কি হতো? এর ফলে কম পয়সা বা কম খরচে এবং কম সময়ে শিক্ষাটা সমস্ত ভারতের মধ্যে ছড়িয়ে দেওয়া যাচ্ছিল। তার জন্য এটাকে বলা হয়েছিল কি, চুইয়ে পড়া নীতি। 1835-এ যে ম্যাকুলে মিনুট অ্যাক্ট, তার মাধ্যমে এটাকে নিয়ে আসা হয়। দেখো, 1813 সালে, এটা যদি পটভূমি দেখি, 1813 সালে কি করা হয়, এডুকেশনের জন্য, শিক্ষার জন্য 1,00,000 টাকা বাজেট নির্ধারণ করা হয়। কত? 1,00,000 টাকা। 1813 যে চার্টার্ড অ্যাক্ট রয়েছে, সেখানে শিক্ষার জন্য 1,00,000 টাকা বাজেট নির্ধারণ করা হয়। এবং তারপর এখানে একটা কনফ্লিক্ট তৈরি হয় যে এই যে টাকাটা, এটা কোন শিক্ষার জন্য খরচ করা হবে, প্রাচ্য শিক্ষা নাকি পাশ্চাত্য শিক্ষা? তখন ম্যাকলে, বেবিংটন ম্যাকলে, তিনি কি বলেন যে এটাকে পাশ্চাত্য শিক্ষায় খরচ করা হোক এবং ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি নিয়ে আসা হোক। যারা উচ্চবিত্ত, যারা উঁচু শ্রেণীর মানুষ, তাদেরকে শিক্ষিত করো এবং তাদের মাধ্যমে শিক্ষাটা নিচু তলার মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। নেক্সট, আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে? আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে রমাবাই সরস্বতী। কে? রমাবাই সরস্বতী, বা যাকে বলা হয় পণ্ডিতা রমাবাই। আচ্ছা, তিনি মনে রাখবেন, প্রথম মহিলা, ফার্স্ট মহিলা, যাকে ক্যালকাটা ইউনিভার্সিটি পণ্ডিত এবং সরস্বতী এই দুটো উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, চলো। আর্য সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পর কোথায় স্থানান্তর করা হয়েছিল? দেখো, আর্য সমাজের কথা যখন আসবে, 1875 সালে, 1875, স্বামী দয়ানন্দ সরস্বতী, দয়ানন্দ সরস্বতী এটার স্থাপনা করেন আর্য সমাজে। কোথায় স্থাপনা করেছিল? স্থাপনা করেছিল বোম্বেতে। পরবর্তী ক্ষেত্রে 1877 সালে এটার হেডকোয়ার্টারটা স্থানান্তরিত হয়ে যায় লাহোর। কোথায় স্থানান্তরিত হয়েছিল? লাহোরে। আচ্ছা, এইখানে প্রশ্ন হচ্ছে যে আর্য সমাজের মূল লক্ষ্য বা মূল টার্গেট কি ছিল? তারা কয়েকটা বিষয়ে বিরোধিতা করত, যেমন মূর্তি পূজা, অবতারবাদ, তীর্থযাত্রা, পশু বলি, সামাজিক অসমানতা বা যেটাকে বলা হয় সোশ্যাল ইনইকুয়ালিটি, জাতিবাদ, আনটাচেবিলিটি, সতী প্রথা, বাল্য বিবাহ এবং পর্দা প্রথা, এগুলোর বিরোধিতা করত কে? আর্য সমাজ। নেক্সট, রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? দ্বিতীয় বাহাদুর শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী নাকি দ্বিতীয় আকবর? কে দিয়েছিল? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। পরের কোশ্চেন দেখো, 1864 সালে কোথায় বেদ সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল? বেদ সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়? মনে রাখবে, এটা মাদ্রাজে স্থাপিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, বেদ সমাজের স্থাপনা হয় 1864। কখন হয়েছিল? 1864-এ এটার স্থাপনা হয়। এটাকে বলা হয় ব্রাহ্ম সমাজ অফ সাউথ ইন্ডিয়া। ব্রাহ্ম সমাজ অফ সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা, এটাকে স্থাপনা করেছিল কে? শ্রীধরলু নাইডু। এবং এটা তৈরি করতে হেল্প করেছিল কেশব চন্দ্র সেন, মনে রাখবে। কেশব চন্দ্র সেন। পরেরটা দেখো, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? কেশব চন্দ্র সেন, আত্মারাম পান্ডুরাং, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়। প্রার্থনা সমাজ স্থাপনা করতে সাহায্য করেছিল বা প্রতিষ্ঠা করেছিল আত্মারাম পান্ডুরাং 1867 সালে। 1867-এ মহাদেব গোবিন্দ রানাডে এবং আত্মারাম পান্ডুরাং, এম জি রানাডে এবং
আত্মারাম পান্ডুরাং দুজন মিলে মহারাষ্ট্রে স্থাপনা করেছিলেন প্রার্থনা সমাজের, ঠিক আছে। এবং এখানেও হেল্প করেছিল কে? কেশবচন্দ্র সেন। হেল্প করেছিল কে? মনে রাখবে, কেশবচন্দ্র সেন, ঠিক আছে। আচ্ছা, দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা যদি আসে তো মনে রাখবে তিনি তত্ত্ববোধিনী সভা 1839 সালে এই তত্ত্ববোধিনী সভার স্থাপনা করেছিলেন, ঠিক আছে। পরেরটা দেখো, ভারতের প্রথম মহিলা বিদ্যালয় কে স্থাপনা করেছিল? প্রথম করেছিল সাবিত্রীবাই ফুলে। তিনি জ্যোতিবা ফুলের স্ত্রী ছিলেন এবং এই সাবিত্রীবাই ফুলের জন্মদিন হচ্ছে 3 জানুয়ারি। এই দিনটাকে তেলেঙ্গানা সরকার মনে রাখবে ওমেন টিচার ডে হিসাবে পালন করে। ওমেন টিচার্স ডে। আচ্ছা, মনে রাখবে সাবিত্রীবাই ফুলেকে বলা হয় প্রথম মহিলা টিচার। আচ্ছা, জ্যোতিবা ফুলের কথা যখনই চলে আসবে, সাবিত্রীবাই ফুলে আসলেই জ্যোতিবা ফুলে আসবে। তিনি একটা সংস্থা তৈরি করেছিলেন সত্যশোধক সমাজ। সত্যশোধক সমাজ 1873 সালে, 1837-এ। এবং তার লেখা বইটার নাম কি? গুলামগিরি। আচ্ছা, সরোজিনী নাইডু, মনে রাখবে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট। তাছাড়া ভারতের প্রথম গভর্নর, ফার্স্ট ওমেন গভর্নর অফ ইন্ডিয়া। বিজয়লক্ষ্মী পণ্ডিত, ইউএন ইউএন যে জেনারেল অ্যাসেম্বলি রয়েছে তার প্রথম মহিলা সভাপতি বা প্রেসিডেন্ট ছিল বিজয়লক্ষ্মী পণ্ডিত। এবং এনি বেসান্তের কথা যখনই আসবে তখন মনে রাখবে অ্যানি বেসান্ত হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট, ফার্স্ট আইএনসির ওমেন প্রেসিডেন্ট, ঠিক আছে। আচ্ছা, তিনি 1916 সালে মাদ্রাসে, ঠিক আছে, ইন্ডিয়ান হোম রুল যে লীগ তার স্থাপনা করেছিলেন। এবং 1875 সালে একটা সংস্থা তৈরি হয় 1875-এ, যেটার নাম হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি। থিওসফিক্যাল সোসাইটি, যে সোসাইটির স্থাপক ছিল কে? হেলেন পেট্রিবোনা এবং এইচ.এস. অলকাট। এবং এইচ.এস. অলকাট এই সংস্থার 1917 সালে প্রেসিডেন্ট হয়েছিল, 1907 সালে প্রেসিডেন্ট হয়েছিল কে? অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত, ঠিক আছে। চলো নেক্সট, সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে? সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা হচ্ছে দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজের স্থাপক। আচ্ছা, এরকমই আরো একটা সংস্থা রয়েছে ইয়াং বেঙ্গল মুভমেন্ট। কে করেছিল? ডিরোজিও, হেনরি ভিভিয়ান ডিরোজিও, ঠিক আছে। এবং তাকে প্রথম ভারতীয় রাষ্ট্রবাদী কবি বলা হয়। আচ্ছা, আলিগড় আন্দোলন, এগুলো সম্বন্ধে মনে রাখবে, পরীক্ষায় অনেক সময় চলে আসে। কি করেছিল? সৈয়দ আহমেদ খান। এবং আর একটা ছিল আহেমদিয়া আন্দোলন, 1889 সালে মির্জা গুলাম আহমেদ করেছিল। চলো পরের কোশ্চেনটা আমরা দেখবো। পরের কোশ্চেন কি রয়েছে? পরের কোশ্চেন হচ্ছে জাতীয় যুব দিবস কার জন্মদিন হিসাবে পালন করা হয়? সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নাকি ক্ষুদিরাম বসু? জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের যে জন্মদিন সেই জন্মদিন হিসাবে পালন করা হয়। স্বামী বিবেকানন্দ, একটা জিনিস মনে রাখবে, এই যে বিবেকানন্দ, বিবেকানন্দ নামকরণটা কে করেছিল জানো? বিবেকানন্দ নামকরণটা করেছিল ক্ষেত্রীর রাজা অজিত সিং। কে করেছিল? অজিত সিং। এবং
বিবেকানন্দ শিকাগোতে গিয়ে যে ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন 1893 সালে, সেখানে পুরো ফান্ডিংটা করেছিল কে? এই অজিত সিং। ঠিক আছে। আচ্ছা, সুভাষচন্দ্র বোস মনে রাখবে বিবেকানন্দকে কি বলেছেন? স্পিরিচুয়াল ফাদার অফ আধুনিক রাষ্ট্রীয় আন্দোলন, মডার্ন ন্যাশনাল মুভমেন্ট। ঠিক আছে, স্পিরিচুয়াল ফাদার অফ মডার্ন ন্যাশনাল মুভমেন্ট। কাকে? স্বামী বিবেকানন্দ। কে বলেছিল? সুভাষচন্দ্র বোস। এবং স্বামী বিবেকানন্দ 5ই মে 1897, 5th মে 1897 তিনি বেল্লুরে কি স্থাপনা করেছিলেন? রামকৃষ্ণ মিশন। কি স্থাপনা করেন? রামকৃষ্ণ মিশন স্থাপনা করেন। ঠিক আছে। স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল কোন রাজ্যে অবস্থিত? এটা তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট, গুরু ঘাসিদাস কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন? সাতনামি আন্দোলন। সাতনামি আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি একটা স্লোগান দিয়েছিলেন, মানখে মানখে এক সমান। কি বলেছিল স্লোগানটা? মানখে মানখে এক সমান, মানে সমস্ত মানুষ এক, ইকুয়াল। ঠিক আছে। তিনি ছত্তিশগড়ে এই আন্দোলনটা হয়েছিল, চামড়ার যারা কাজ করে বা যারা দলিত তাদের সামাজিক অবস্থার উন্নতির জন্য এই আন্দোলনটা হয়। আচ্ছা, ওয়াহাবি আন্দোলন এটা হয়েছিল 1703 থেকে 1792 পর্যন্ত। 1703 থেকে 1792 এই আন্দোলনটা মেনলি হয়েছিল আরবে। মোহাম্মদ ইবন আবদাল আলী তিনি শুরু করেছিলেন। এবং বেঙ্গলে ওয়াহাবি আন্দোলন শুরু করেছিল, মনে রাখবে, মীর নিসার আলী বা সৈয়দ মীর নিসার আলী, যাকে আমরা কি বলি? তিতুমির বলি, তিতুমির বলে থাকি। আলিগড় মুভমেন্ট, আলিগড় মুভমেন্ট যদি আলোচনা করি, সৈয়দ আহমেদ খান হচ্ছে এটার ফাউন্ডার। সৈয়দ আহমেদ খান এটা ফাউন্ডার। এই আন্দোলনের মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? কোরআনের যে বৈজ্ঞানিক দৃষ্টিভক্তি সেটা বোঝাতে চেয়েছিলেন। তিনি আরো দুটো সংস্থা স্থাপনা করেছিলেন, মনে রাখবে 1864 সালে, 1864 তিনি স্থাপনা করেছিলেন সায়েন্টিফিক সোসাইটি। এবং 1875 সালে, 1875 তিনি মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল, মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল স্কুলের স্থাপনা করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আন্দোলন পাই, আহমদিয়া আন্দোলন, যেটা 1889 সালে পাঞ্জাবে হয়েছিল। ঠিক আছে। আহমদিয়া আন্দোলন এটা একটু নোট করে রাখো। আহমদিয়া আন্দোলন এটা হয়েছিল তোমার 1889 এর পাঞ্জাবে। এটা নেতৃত্ব দিয়েছিল কে? মির্জা গুলাম আহমেদ। মির্জা গুলাম আহমেদ তিনি নিজেকে প্রফেট মোহাম্মদ এবং ভগবান শ্রীকৃষ্ণের কি বলেছিলেন? অবতার বলেছিলেন নিজেকে। বেহরিন এ আহমদিয়া, মনে রাখবে তিনি কি বলেছিলেন? নিজেকে কৃষ্ণ এবং প্রফেট মোহাম্মদের অবতার। থিওসফিক্যাল সোসাইটির সঙ্গে নিম্নের কে যুক্ত ছিল? অ্যানি বেসান্ত। একটু আগে আমি তোমাদেরকে বললাম থিওসফিক্যাল সোসাইটি নিয়ে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা কে ছিল? মজনু শাহ। ফকির আন্দোলন, সন্ন্যাসী ফকির আন্দোলন। আচ্ছা, সন্ন্যাসী ফকির আন্দোলনের কথা যদি বলি, দিগম্বর বিশ্বাস, এই যে ভবানী পাঠক, ভবানী পাঠকের উল্লেখ কোথায় পাবে জানো? আনন্দমঠ উপন্যাসে দেবী চৌধুরানী বলে বঙ্কিমচন্দ্রের একটা লেখা রয়েছে বা একটা উপন্যাস রয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে ভবানী পাঠকের উল্লেখ রয়েছে। সন্ন্যাসী বিদ্রোহ যদি আমরা কথা বলি, সন্ন্যাসী রেবেলিয়ান, সন্ন্যাসী বিদ্রোহের একজন লিডার বাংলাতে হচ্ছে দ্বিজ নারায়ণ এবং কেনা সরকার। এই দুটো নাম মনে রাখবে। ঠিক আছে। 1760 এবং 1800 সালে এই আন্দোলনটা হয়েছিল। নেতৃত্ব দিয়েছিল কে? দ্বিজ নারায়ণ সরকার এবং কেনা সরকার।
আবার যদি বলা হয় যে চুয়াড় বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? চুয়াড় বিদ্রোহ দিয়েছিল দুর্জন সিং। দুর্জন সিং। পাইকা বিদ্রোহ, পাইকা বিদ্রোহ হয়েছিল উড়িষ্যাতে, নেতৃত্ব দিয়েছিল কে? বক্সি জগবন্ধু। বক্সি জগবন্ধু। চলো নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা পাওয়া যায়? সেটা হচ্ছে আনন্দমঠ উপন্যাসে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এবং এই উপন্যাসে বন্দে মাতারাম গানটা সেটা এখান থেকে পেয়েছি। পাইকা বিদ্রোহ কোথায় হয়েছিল? উড়িষ্যাতে হয়েছিল বললাম, বক্সি জগবন্ধু এটার নেতৃত্ব দিয়েছিল। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, নীল দর্পণ নাটকটি কে রচনা করেছিলেন? নীল দর্পণ নাটকটা রচনা করেছিল কে? দীনবন্ধু মিত্র, এবং এটাকে ইংরেজিতে ট্রান্সলেট, ইংরেজিতে ট্রান্সলেট করেছিল কে? করেছিল মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। এবং এটার নামকরণ কি করেছে? আচ্ছা, তিনি কিন্তু নিজের অরিজিনাল নামে লেখেননি, এ নেটিভ এই পেন নেমটা ব্যবহার করেছিলেন। ঠিক আছে, এবং বইটার নাম দিয়েছিলেন দ্য ইন্ডিগো প্ল্যান্টার্স মিরর। নেক্সট, দামিন ইকো শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? দামিন ইকো, এটা হচ্ছে তোমার সাঁওতাল বিদ্রোহের সাথে রিলেটেড একটা সম্পর্ক। দামিন ইকো এই শব্দটার যে অর্থ সেটা হচ্ছে পাহাড়ের পাদদেশ। 1855-56 সালে এটা হয়েছিল, এবং এটাতে নেতৃত্ব দিয়েছিল সিধু কানু, চাঁদ ভৈরব, এরা নেতৃত্ব দেয়। সিপাহী বিদ্রোহের ঠিক আগে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধের ভারতীয় গোপন সংকেত হিসাবে নিম্নের কোনটি ব্যবহার করা হতো? সেটা হচ্ছে কি? চাপাতি, যেটাকে আমরা রুটি বলি, এবং তার সাথে হচ্ছে পদ্ম ফুল, লোটাস ফ্লাওয়ার। আচ্ছা, আজকে আমরা একটু কয়েকটা বিষয় এখানে আমি আলোচনা করব, যেটা হচ্ছে তোমার যে 1857 বিদ্রোহের পুরো ক্রোনোলজিটা একদম কোন সালে কি হয়েছে। দেখো, যদি আমরা দেখি 1857 যে ক্রান্তি, সেটা শুরু হওয়ার দুটো কারণ। একটা পলিটিক্যাল কারণ রয়েছে, একটা পলিটিক্যাল কারণ রয়েছে, আর একটা কারণ রয়েছে ইনস্ট্যান্ট কারণ। আগে আমরা পলিটিক্যাল কারণটা বলি। পলিটিক্যাল কারণ হচ্ছে তোমার এক, ডক্টরাইন অফ ল্যাপসি। ডক্টরাইন অফ ল্যাপসি, ডক্টরাইন অফ ল্যাপসির মাধ্যমে কি করা হচ্ছিল? যেসব রাজাদের নিজেদের নিজস্ব নিজের রক্তের পুত্র সন্তান নেই, তাদের যে রাজত্ব সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেড়ে নিচ্ছিল। দুই, সেটা হচ্ছে ভালো শাসন ব্যবস্থা না থাকা, যেটাকে আমরা বলি তোমার ব্যাড গভর্নেন্স, যেটাকে বলি, যেখানে হয়তো খুব কারাপশন হচ্ছে, এরকম যদি একটা পরিস্থিতি হয়, সেক্ষেত্রেও যেটার অপরাধে অবধকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নিয়েছিল। এটা হচ্ছে পলিটিক্যাল কারণ। ঠিক আছে, আর তাছাড়াও বিভিন্ন যারা রাজবংশের সন্তান ছিল, তাদের যে পেনশন সেটাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ করে দিয়েছিল। আর ইনস্ট্যান্ট কারণের দিকটা যদি আমরা দেখি, ইনস্ট্যান্ট কারণের সেটা হচ্ছে তোমার এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেল মানে 1857 জানুয়ারি মাসের দিকে একটা রটনা আসে যে এনফিল্ড রাইফেলের যে কার্তুজটা ব্যবহার করা হয়, সেই কার্তুজটা গরু এবং শূকরের চর্বি দিয়ে তৈরি, যার ফলে প্রথম বিদ্রোহ দেখা যায় মার্চ 29, 1857। প্রথম বিদ্রোহ দেখা যায় মার্চ 29, প্রথম আসে 29 মার্চ 1857। কোথায় বিদ্রোহ দেখা যায়? আমাদের বেঙ্গলের ব্যারাকপুর, ব্যারাকপুরের যে সেনা ছাউনি রয়েছে সেখানে 34 বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি কে করেছিল? 34th বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি, তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল কে? মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে দুজন ব্রিটিশ সেনা অধিকারী, একজনকার নাম হচ্ছে লেফটেন্যান্ট বাগ, আরেকজনকার নাম হচ্ছে হিউসন। ঠিক আছে, লেফটেন্যান্ট বাগ এবং হিউসন দুজনকে গুলি করে হত্যা করে, যার ফলে 8ই এপ্রিল
1857 সালে কি হয়, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। এবং সিপাহী বিদ্রোহের প্রথম যে শহীদ সেটা হচ্ছে মঙ্গল পাণ্ডে। তারপর এই বিদ্রোহটা 9 মে 1857 সালে কোথায় চলে আসে, মেরাঠ। সেখানকার যারা সৈনিক রয়েছে তারাও এই কার্তুজটা ব্যবহার করতে বাধা দেয়, তারা ব্যবহার করতে চায়নি, যার ফলে ইংরেজ যারা অধিকারী ছিল তারা কি করে, এই সমস্ত সৈনিকদের উপর, মানে ভারতীয় সৈনিক যারা ছিল তাদের উপর কোর্ট মার্শাল করে দেয় এবং তাদের যে ইউনিফর্ম সেটা খুলে ফেলে এবং তাদেরকে জেলে বন্দি করে দেয়, যার ফলে প্রচুর এখানে একটা বিদ্রোহের আলো দেখা যায়। তারপর 10 মে 1857 এই যে যাদেরকে জেলে ভরলো ইংরেজরা, তারা জেলকে ভেঙে ফেললো এবং সেখান থেকে বেরিয়ে 11 মে 1857, মনে রাখবে, মে 11 তারা দিল্লি ক্যাপচার করলো, দিল্লি ক্যাপচার করলো এবং দিল্লি ক্যাপচার করে বাহাদুর শাহ দ্বিতীয়কে তাদের লিডার তৈরি করলো, যে চলো আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করব। এবং এই আন্দোলনটাতেই পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব এই যে ডক্টরাইন অফ ল্যাপসি বা কুশাসনের কারণে যে সমস্ত রাজ্যগুলোকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নিয়েছে তারা এই আন্দোলনে যোগদান করছে। জুন জুলাই মাসে এই আন্দোলনটা পুরো ভারতে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। 1857 সালে সেপ্টেম্বর মাসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার কি করে, দিল্লিকে ক্যাপচার করে এবং বাহাদুর শাহ জাফর, যাকে আমরা বাহাদুর শাহ দ্বিতীয় বলছি, তাকে আবার অ্যাটাক করে নেয়। এবং 1857 সালেই একটা অ্যাক্ট আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যে অ্যাক্টের মাধ্যমে কি হয়, যে ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ক্রাউনের কাছে চলে যায়, ঠিক আছে। এই আন্দোলনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি নেতৃত্ব দিয়েছে, এমনটা নয় যে কেউ নেতৃত্ব দেয়নি। যেমন দিল্লির ক্ষেত্রে যদি আমরা দেখি, দিল্লির ক্ষেত্রে আমরা দেখব এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কে, বাহাদুর শাহ জাফর এবং জিনাত মাহল। কিন্তু যদি অরিজিনালি যদি দেখি এটা লিডার কে ছিল, বখত খান ছিল এটা লিডার। এবং এই আন্দোলনটাকে দিল্লিতে থামিয়ে দিয়েছিল একজন সাপ্রেসার, ইংরেজ সাপ্রেসার, যার নাম ছিল নিকলসন। আবার যদি আমরা দেখি লখনৌ, এখানে লিখছি লখনৌয়ে এটা নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল, বেগম হজরত মহল, তিনি এখানে নেতৃত্ব দিয়েছিলেন। আবার যদি আমরা দেখি কানপুর, কানপুরের নেতৃত্ব দিয়েছে কে, নানা সাহেব, ঠিক আছে। ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছে রানী লক্ষ্মীবাই। এলাহাবাদে নেতৃত্ব দিচ্ছে লিয়াকত আলী। আচ্ছা, বিহারে নেতৃত্ব দিচ্ছে কুনওয়ার সিং। ফৈজাবাদে নেতৃত্ব দিচ্ছে মৌলভী আহমদুল্লাহ, ঠিক আছে। আবার বারেলিতে নেতৃত্ব দিচ্ছে খান বাহাদুর খান। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি নেতৃত্ব দিয়েছে। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল, সেটা হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিল ভারতের সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল। 1857 বিদ্রোহের সময় অবধ মিলিটারি পুলিশের ক্যাপ্টেনের নাম কি ছিল, নাম ছিল ক্যাপ্টেন হার্সি, মনে রাখবে ক্যাপ্টেন হার্সি নাম ছিল। মঙ্গল পাণ্ডেকে কবে ফাঁসি দেওয়া হয়, বললাম 8 এপ্রিল দেওয়া হয়। মহাবিদ্রোহের সময় অবধ দখলের সময় নবাব কে ছিল, নবাব ছিল ওয়াজিদ আলী শাহ। অবধকে কিসের জন্য দখল করা হয়েছিল, কুশাসন, কুশাসনের অপরাধে দখল করা হয়। ডক্ট্রিন অফ ল্যাপসি বা সত্য বিলোপ নীতি নিম্নের কোথায় প্রযোজ্য হয়নি, প্রযোজ্য হয়নি কোথায়, সেটা হচ্ছে মহীশূরে। কেন প্রযোজ্য হয়নি এই জায়গাটা বুঝতে হবে। দেখো, ডক্টরাইন অফ ল্যাপসির কথা যদি বলি, ডক্টরাইন অফ ল্যাপসি এটা হয়নি তার একটাই কারণ, সেটা হচ্ছে এটা কি বলছিল, ডক্টরাইন অফ ল্যাপসি বলছে যদি তোমার নিজস্ব সন্তান না থাকে, নিজের রক্তের সন্তান যদি না থাকে, মহীশূরে ছিল, জয়পুরে ছিল, সে কারণে তাদেরকে ডক্টরাইন অফ ল্যাপসির মধ্যে পড়ছে না। এবং তাছাড়াও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তাদের ভালো সম্পর্ক ছিল। পরীক্ষায় প্রশ্ন আছে ডক্টরাইন অফ ল্যাপসি কে নিয়ে এসেছিল, ডালহৌসি নিয়ে এসেছিল, ডালহৌসি নিয়ে এসেছিল। এবং এখানে আরো একটা কোশ্চেন আছে, আর অপশন থাকবে অবধ। অবধ কেন অ্যান্সার হবে না, কারণ অবধকে মিস গভর্নেন্স বা কুশাসনের কারণে দখল করে নেওয়া হয়েছিল। সত্য বিলোপ নীতি কে প্রত্যাহার করেছিল, ক্যানিং প্রত্যাহার করেছিল, ঠিক আছে। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং তিনি প্রত্যাহার করেছিলেন। 1857 সালের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলছে, বিনায়ক দামোদর সাভারকর। কিন্তু মনে রাখবে
এই আন্দোলনটা সম্পূর্ণ ভারতে ছড়িয়ে পড়লেও এই আন্দোলনটা উঁচু শ্রেণীর মানুষ এবং সৈনিকদের আন্দোলন হয়েই ছিল, ঠিক আছে। সিপাহী বিদ্রোহকে ন্যাশনাল রাইজিং বলে আখ্যা দিয়েছিল কে? বেঞ্জামিন ডিসরেলি, ঠিক আছে। আচ্ছা, লখনৌতে বিদ্রোহের সময় নেতৃত্ব কে দিয়েছিল? হযরত মহল। এগুলো সব আমি বলে দিলাম একসাথে। কত সালে ব্রিটিশ পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অস্তিত্ব সম্পূর্ণ অবসান ঘটায়? কত সালে? 1874 সালে, একেবারে 1874, ঠিক আছে। পুরোপুরি অবসান ঘটাইছিল কার? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। নেক্সট, জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন? প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিল? জর্জ ইউয়েল। আচ্ছা, এখানটায় আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের স্থাপনা কবে হয়? 1885 সালে, ঠিক আছে। স্থাপনা হয় 1885 সালে। করেছিল কে? এ ও হিউম, তিনি স্থাপনা করেন। এবং প্রথম যে অধিবেশন সেটা হয়েছিল কোথায়? সেটা হয়েছিল গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল, ঠিক আছে। দেখো তাহলে স্থাপনা হচ্ছে কখন? 1885 সালে। প্রথম যে সেশনটা বা বৈঠকটা হচ্ছে, সেই বৈঠকের যদি সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। এবং এই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো হলো, এই সময় ভাইসরয় কে ছিল? ভাইসরয় ছিল ডাফরিন। ভাইসরয় কে ছিল? ডাফরিন ছিল ভাইসরয়, ঠিক আছে। আচ্ছা, এটার যে প্রথম অধিবেশন সেটা হয়েছিল গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। এই অধিবেশনটায় 72 জন ডেলিগেট, 72 জন সদস্য পার্টিসিপেট করেছিল। এখানে আরেকটা জিনিস তোমরা নোট করবে, সেটা হচ্ছে এই যে অধিবেশনগুলো হয়, এই অধিবেশনগুলোর না প্রত্যেকবার একজন করে প্রেসিডেন্ট থাকবে। তো প্রথম যে অধিবেশনটা হয় সেটার প্রেসিডেন্ট কে ছিল? কি বললাম? উমেশ চন্দ্র ব্যানার্জি। আচ্ছা, যদি বলা হয় প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিল? ফার্স্ট মুসলিম কে ছিল? সেটা হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি। এটা কোথায় হয়েছিল? 1887 সালে, 1887 বৈঠকটা হয় মাদ্রাসে হয়েছিল, ঠিক আছে। মাদ্রাসে এই বৈঠকটা হয়। প্রথম মুসলিম। প্রথম ব্রিটিশ কে বললাম? জর্জ ইউলে। আচ্ছা, যদি বলা হয় যে প্রথম মহিলা, সেটা হচ্ছে অ্যানি বেসান্ত, ফার্স্ট মহিলা। ফার্স্ট ইন্ডিয়ান মহিলা সরোজিনী নাইডু, ঠিক আছে। ফার্স্ট গান্ধীজি কখন হয়? গান্ধীজি একবারেই কিন্তু এটা পার্টিসিপেট করেছিল 1924 সালে, মানে প্রেসিডেন্ট হিসাবে, বেলগাম অধিবেশন। আর 1925 সালে হয়েছিল সরোজিনী নাইডু। আচ্ছা, যদি বলা হয় যে বাংলা বিভাজন যখন হয় 1905 সালে, এরকম প্রশ্ন পাবে, বাংলা বিভাজন যখন হয় 1905 সালে, তখন এটাতে প্রেসিডেন্ট কে ছিল? আইএনসির প্রেসিডেন্ট ছিল কে? গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে, তিনি প্রেসিডেন্ট ছিলেন এটা, ঠিক আছে। আচ্ছা, যদি প্রশ্ন আসে সব থেকে বড় অধিবেশন, সব থেকে বড়, সেটা কখন হয়েছিল? সেটা হয়েছিল 1946 সালে। জেবি কৃপলানি তখন ছিল এটার প্রেসিডেন্ট, কারণ 1946-এর পর ডাইরেক্ট 1948 সালে এটার বৈঠক হবে। নেক্সট, কোন ভাইসরয়ের আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? ডাফরিনের সময় হয়েছিল। এই জাতীয় কংগ্রেসকে নিয়ে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন উক্তি রয়েছে, পরীক্ষায় অনেক সময় আসে। যেমন জওহরলাল নেহেরু, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে কংগ্রেস ইজ আ কম্বিনেশন অফ অল দ্য ব্যাড অ্যান্ড সেলফ সিকিং এলিমেন্ট সোসাইটি। কি বলেছেন? কংগ্রেস is a combination of all the bad and self seeking society. আচ্ছা, বিপিন চন্দ্র পাল তিনি কি বলেছেন? যে আইএনসির উচিত ভিক্ষা করা এবং অধিকার দাবি করার মধ্যে পার্থক্যটা বোঝা। আচ্ছা, যদি বলা হয় সেফটি বাল্ব,
এই প্রশ্নটা খুব আসে। সেফটি ভালভ কে বলেছে আইএনসি কে? লালা লাজপত রায়। লালা লাজপত রায়। আচ্ছা, যদি বলা হয় জিন্না, তিনি এটাকে কি বলেছেন? তিনি বলেছেন কংগ্রেস ইজ নাথিং বাট আ হিন্দু অর্গানাইজেশন। হিন্দু অর্গানাইজেশন কে বলেছে? জিন্না বলেছে। ঠিক আছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠতম ব্যক্তি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠতম ব্যক্তি কে ছিলেন? আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ কোন অধিবেশনে অধিপতিত্ব করেছিলেন? সেটা করেছিলেন 1940-এর রামগড় অধিবেশনে। ঠিক আছে, 1940-এর রামগড় অধিবেশন, এবং এটা হচ্ছে সবচেয়ে লম্বা অধিবেশন। 1940-এর রামগড় অধিবেশন, কারণ এটা 1940-এর পর 1946 হয়, তারপর 1948 হয়। ঠিক আছে, তাহলে স্বাধীনতার আগে যদি বলে 1946 সালে হয় স্বাধীনতার আগে, এবং স্বাধীনতার পরে 1948 সালে হয়। স্বাধীনতার আগে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিল? আচার্য জেবি কৃপলানি। জেবি কৃপলানি। এবং 1948-এ স্বাধীনতার পর কে ছিল? পট্টবি সীতারামাইয়া। ঠিক আছে। আচ্ছা, গোপাল কৃষ্ণ গোখলে, মনে রাখবে 1905 সালে তিনি সভাপতিত্ব করেছিলেন, 1905 সালে। এবং গোপাল কৃষ্ণ গোখলে তিনি কি বলেছিলেন? যে আজকে পশ্চিমবঙ্গ যা ভাবছে ওটা ভারত তার পরের দিন ভাববে। ঠিক আছে। এবং গোপাল কৃষ্ণ গোখলে, মনে রাখবে, গান্ধীজি এবং জিন্না দুজনকারই রাজনৈতিক গুরু ছিলেন। ঠিক আছে। বাল গঙ্গাধর তিলকের নামটা মনে রাখবে। বাল গঙ্গাধর তিলক, তিনি একজন এক্সট্রিমিস্ট দলের ছিলেন, এবং তিনি কিন্তু কখনো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হননি। কংগ্রেস শব্দটি কোন দেশের ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে উত্তর আমেরিকা। ভারতীয় জাতীয় কংগ্রেসের সব থেকে দীর্ঘমেয়াদী সভা কোনটা ছিল? সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী মনে রাখবে, এটা হবে রামগড় অধিবেশন। রামগড়। ঠিক আছে, দীর্ঘমেয়াদী হবে রামগড় অধিবেশন। আচ্ছা, ফৈজপুর যে অধিবেশন রয়েছে এটাতে পণ্ডিত জওহরলাল নেহেরু, পণ্ডিত জে এল নেহেরু সভাপতিত্ব করেছিলেন। কে সভাপতিত্ব করেছিল? পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে। এবং এই সময় গোল্ডেন জুবলি হয়েছিল জাতীয় কংগ্রেসে। স্বাধীনতার আগে শেষ অধিবেশন কোথায় হয়েছিল? স্বাধীনতার আগে 1946 সালে হয়। এটা হয়েছিল কোথায়? মেরাঠে হয়েছিল, আচার্য জেবি কৃপলানির সময়। আচ্ছা, দুটো জিনিস মনে রাখবে, একটা 1938 আর একটা হচ্ছে 1939। 38-এর অধিবেশনটা হয়েছিল কোথায়? এটা হয়েছিল হরিপুরা, আর একটা হয়েছিল ত্রিপুরীতে। এই দুটাতেই সভাপতি হিসাবে পরপর নির্বাচিত হয়েছে কে? সুভাষ চন্দ্র বোস। এটা কিন্তু একটা রেকর্ড আইএনসি। এবং 1939-এর সভাপতিত্ব পাওয়ার পর তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ত্যাগ করেন। তারপর কি স্থাপনা করেছিলেন? ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লকের স্থাপনা করেন। ঠিক আছে। চলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে কোনটি যুক্ত ছিল? আচ্ছা, ভারত সভা যুক্ত হয়ে গেছিল। ভারত সভা এটা 1876 সালে তৈরি হয়। 1876 সালে তৈরি হয়। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দ মোহন বোস, তারা দুজন মিলে তৈরি করে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দ মোহন বোস, তারা দুজন মিলে এটা তৈরি করেছিল। এবং 1886 সালে এটা কংগ্রেসের সাথে যুক্ত হয়ে যায়, আমরা দেখতে পাবো। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে কি বলা হয়? ওটা তোমরা কমেন্ট করবে, সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে কি বলা হয়। তারপর দেখবো আমরা কয়েকটা অর্গানাইজেশন রয়েছে এখানে, যেমন ভারত সভা দেখলে ঠিক রয়েছে, দেখো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এটা স্থাপনা হয়েছিল 1928 সালে। 1928 সালে স্থাপনা হয়েছিল। লিডার ছিল কে? চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদ। একটা জিনিস মনে রাখবে, এই যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন রয়েছে, এটা দিল্লিতে তৈরি হয়েছে, এবং দিল্লির ফিরোজ শাহ কোটলা যে স্টেডিয়াম রয়েছে সেখানে তৈরি হয়েছে। পরীক্ষায় এসএসসি তে এই কোশ্চেনটা এসছে।
আচ্ছা, যদি বলা হয় মিত্র মেলা, মিত্র মেলা পরীক্ষায় প্রশ্ন আসবেই। এই ধরনের অর্গানাইজেশন থেকে যেগুলো স্বাধীনতা সংগ্রামে খুব হেল্প করেছে। মিত্র মেলা নাসিকে স্থাপিত হয়েছিল, নাসিক। পরবর্তী ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে তোমার পুনেতে চলে এসেছিল, 1901 সালে এটা স্থাপিত হয়। কে করেছিল? সাভারকার ব্রাদার্স, মানে বিনায়ক দামোদর সাভারকার এবং তার ভাই। আচ্ছা, অনুশীলন সমিতি, অনুশীলন সমিতি আবার দুবার স্থাপিত হয়, একবার 1902 সালে মেদিনীপুরে, একবার 1907 সালে ঢাকাতে। তাহলে দুটাই মনে রাখবে। অনুশীলন সমিতি একবার হচ্ছে 1902, কোথায়? মিদনাপুর। আবার 1907, কোথায়? ঢাকা। মিদনাপুরে যখন স্থাপিত হয়, এটাকে স্থাপনা করেছিল কে? করেছিল প্রমথনাথ মিত্র। আর ঢাকাতে এটা করেছিল কে? পুলিন বিহারী দাস, পুলিন বিহারী দাস। আচ্ছা, ঠিক একই রকম একটা সংস্থা রয়েছে, খুব কোশ্চেনে আসে, সেটা হচ্ছে গদর পার্টি। গদর পার্টির স্থাপনা হয়েছিল কবে? 1913 সালে। কে করেছিল? লালা হরদয়াল। এবং এটা কোথায় তৈরি হয়েছিল জানো? স্যান ফ্রান্সিসকো। ঠিক আছে। আচ্ছা, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন তো তোমরা দেখলে। আরেকটা ছিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, হিন্দুস্তান হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এটার স্থাপনা হয়েছিল তোমার 1924 সালে, 1924, কানপুর। এই সংস্থাটার ফাউন্ডার ছিল শচীন্দ্রনাথ সান্যাল। শচীন্দ্রনাথ সান্যাল। ঠিক আছে, চলো পরেরটা দেখো। জাতীয় কংগ্রেস, ন্যাশনাল বা জাতীয় শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল? দাদাভাই নরজি। প্রথম শব্দটা ব্যবহার করেছিল কে? দাদাভাই নরজি। দাদাভাই নরজিকে কি বলা হয়? দাদাভাই নরজিকে বলা হয় তোমার গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে? দাদাভাই নরজিকে। আচ্ছা, দাদাভাই নরজিও অনেকগুলো সংস্থার স্থাপনা করেছিলেন, যেমন 1866 সালে, 1866 ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন লন্ডনে স্থাপনা করেছিলেন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কোথায় করেছিল? লন্ডনে। আরেকটা করেছিল 1865 সালে, 1865 লন্ডন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সোসাইটি, লন্ডন ইন্ডিয়ান সোসাইটি। আচ্ছা, তিনি একটা বই লিখেছিলেন, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে। আচ্ছা, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থী দুটা বিভক্ত হয়েছিল? কোনটা বিভক্ত হয়েছিল? এটা বিভক্ত হয়েছিল 1907 সালের সুরাট অধিবেশন। এখানে নেতৃত্ব দিয়েছিল রাসবিহারী ঘোষ, রাসবিহারী ঘোষ তিনি নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে 1916 সালে, 1960-তে তারা আবার ইউনাইট হয়, এবং এই অধিবেশনটা কোথায় হয়েছিল? এটাও মনে রাখবে, লখনৌতে হয়েছিল। এবং এটাতে নেতৃত্ব দিয়েছিল অম্বিকা চরণ মজুমদার, মানে প্রেসিডেন্ট হিসেবে আর কি, অম্বিকা চরণ মজুমদার তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, 1909 সালের লাহোর অধিবেশন, এখানে প্রেসিডেন্ট কে ছিল? মদন মোহন মালব্য, মনে রাখবে, মদন মোহন মালব্য। আচ্ছা, কলকাতা অধিবেশন 1911 সাল, কলকাতা অধিবেশনে নেতৃত্ব দিয়েছিল কে? কলকাতা পণ্ডিত বিশন নারায়ণ ধর, পণ্ডিত বিশন নারায়ণ ধর। এবং এইখানে যেটা মাথায় রাখবে, সেটা হচ্ছে বেঙ্গল যে পার্টিশন সেটাকে রদ করা হয়, অ্যাবলিশড বেঙ্গল পার্টিশন। 1915 বোম্বে অধিবেশন, 1915 বোম্বে অধিবেশনে স্যার সত্যেন্দ্র প্রসন্ন সিনহা,
তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, পূর্ণ স্বরাজের কথা, পূর্ণ স্বরাজ 1929 লাহোর অধিবেশন, 1929 লাহোর অধিবেশন, জওহরলাল নেহেরু। এখানে কিসের কথা বলা হয়? পূর্ণ স্বরাজ। আচ্ছা, 1916 সাল লখনৌয়ের যে অধিবেশন, সেই অধিবেশনে প্রথমবার গান্ধীজি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে অংশগ্রহণ করে। তার আগে তিনি তো সাউথ আফ্রিকায় ছিলেন। ঠিক আছে। পরেরটা দেখো, জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা বলে কটাক্ষ করেছিলেন কে? কটাক্ষ করেছিলেন অশ্বিনী কুমার দত্ত। ঠিক আছে। আচ্ছা, কত সালে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে প্রথম গ্রামীণ অধিবেশন? এটা হয়েছিল 1936 সালের যে ফৈজিপুর অধিবেশন সেখানে, কারণ কংগ্রেসকে কৃষক সমাজের কাছাকাছি নিয়ে আসার জন্য। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? বন্দে মাতরম প্রথমবার গাওয়া হয়েছিল 1896 সালে, 1896 কলকাতা অধিবেশন, এবং এখানে সভাপতিত্ব করেছিল আর.এম. সায়নী। ঠিক আছে। আচ্ছা, কত সালে পূর্ণ স্বরাজ? বললাম 1929 লাহোর অধিবেশন। প্রথম মহিলা সভাপতি কে ছিল? এটা তো একটু আগে বলেছি, সরোজিনী নাইডু। ভারতীয় বলেছে, এই জায়গাটা কনফিউজ হবে না। প্রথম ভারতীয় কে সভাপতি ছিল? সরোজিনী নাইডু। ঠিক আছে। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন? হরিপুরা অধিবেশন। তারপরে ত্রিপুরী অধিবেশনে তিনি আবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং সেখান থেকে ফরওয়ার্ড ব্লকের স্থাপনা করেন। স্বদেশী আন্দোলনের সময় কোথায় জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিলের স্থাপনা হয়? জাতীয় শিক্ষা পরিষদের স্থাপনা দেখো, ন্যাশনাল কাউন্সিল, ন্যাশনাল কাউন্সিলের স্থাপনা হয় 1906 সালে। কোথায় হয়েছিল? কলকাতাতে। মনে রাখবে, কলকাতাতে হয়। এর আন্ডারে দুটো কলেজ স্থাপিত হয়, একটা হচ্ছে বেঙ্গল ন্যাশনাল কলেজ আর একটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। একটা হচ্ছে বেঙ্গল ন্যাশনাল কলেজ আর একটা হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। ঠিক আছে। এই যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, এটাই আমরা পরবর্তী ক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটি দেখব। কেন করা হয়েছিল এটা? দেশীয় ভাষা এবং নিজস্ব আদর্শের ভিত্তিতে সাহিত্য এবং বিজ্ঞান চর্চার জন্য এটা করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কে দিয়েছিলেন? উক্তিটা দিয়েছিল কে? বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলককে মনে রাখবে, তিনি একজন এক্সট্রিমিস্ট নেতা ছিলেন, মানে চরমপন্থী নেতা ছিলেন, এবং তিনি আইএনসি কখনো প্রেসিডেন্ট হননি। ঠিক আছে। নেভার বি দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1916 সালে 1916 তিনি কি করেছিলেন? মহারাষ্ট্রে ইন্ডিয়ান হোম রুল লীগ স্থাপনা করেছিলেন। ঠিক আছে। কোথায়? মহারাষ্ট্র হোম রুল লীগ। এবং এই 1916 সালে মাদ্রাজে হোম রুল লীগের স্থাপনা করেছিল কে? অ্যানি বেসান্ট। 1893 সালে 1893 তিনি গণেশ চতুর্থী শুরু করেছিলেন এবং 1895 সালে 1895 তিনি শিবাজি জয়ন্তী শুরু করেছিলেন। কিসের জন্য? সবাইকে এক ছাদের তলায় আনার জন্য, যাতে ন্যাশনাল মুভমেন্টটাকে আরো বড় করা যায়। তার লেখা কয়েকটা বই একটু মনে রাখবে, যেমন একটা হচ্ছে গীতা রহস্য, গীতা রহস্য, আরেকটা হচ্ছে দ্য আর্কটিক হোম ইন বেদাস, দ্য আর্কটিক হোম ইন বেদাস। এই বইয়ে তিনি বলেছিলেন যে সমস্ত ভারতীয় হচ্ছে আর্য, দ্য কোরিয়ান। এবং তার দুটো ম্যাগাজিন ছিল, একটা মারাঠি ভাষায় আর একটা ইংলিশ ভাষায়। একটা ছিল ইংরেজি আর একটা ছিল মারাঠি। তো তার যে ইংরেজি পত্রিকাটি ছিল তার নাম ছিল মারাঠি, আর যেটা মারাঠি ভাষায় ছিল তার নাম ছিল কেসরি পত্রিকা। ঠিক আছে। এরপর বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্লোগান আমরা দেখতে পাবো স্বাধীনতা সংগ্রামে, যেমন মহাত্মা গান্ধী, ডু অর ডাই, করো অথবা মরো। ঠিক আছে, করেঙ্গে ইয়া মরেঙ্গে।
বাল গঙ্গাধর তিলক, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। সুভাষ চন্দ্র বোস, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। ভগৎ সিং, ইট ইজ ইজি টু কিল ইন্ডিভিজুয়াল বাট ইউ ক্যান নট কিল দ্য আইডিয়াস। এবং ইনকলাব জিন্দাবাদ যে স্লোগানটা রয়েছে সেটাকে সব থেকে বেশি পপুলার করেছিল কে জানো? ভগৎ সিং। যদিও এই স্লোগানটা তার দেওয়া নয়। চন্দ্রশেখর আজাদ, চন্দ্রশেখর আজাদ, दुश्मन की गोलियों का हम सामना करेंगे, आजाद ही रहे आजाद ही रहेंगे। ঠিক আছে। লালা লাজপত রায়, এভরি ব্লো এমড অ্যাট মি ইজ আ নেল ইন দ্য কফিন অফ ব্রিটিশ ইম্পেরিয়ালিজম। বলছে আমার তরফ দিকে ছোড়া প্রত্যেকটা যে লাঠির চার্জ সেগুলো হচ্ছে ব্রিটিশদের কফিনের লাস্ট পেরেক। শ্রী অরবিন্দ তিনি বলেছিলেন ন্যাশনালিজম ইজ আ রিলিজিয়ান দ্যাট হ্যাজ কাম ফ্রম গড। রাষ্ট্রবাদী এটা হচ্ছে একটা ধর্ম যেটা ভগবানের কাছ থেকে এসছে। আচ্ছা, বিপিন চন্দ্র পাল তিনি কি বলেছেন? নো রিয়েল প্রোগ্রেস ক্যান বি মেড বাই বেগিং। ভিক্ষার মাধ্যমে কোন রকম কোন প্রোগ্রেস হয় না। দাদাভাই নরজি বলেছিল সেলফ গভর্নমেন্ট ইজ দ্য অনলি অ্যান্ড চিফ রেমেডি। গোপাল কৃষ্ণ গোখলে তিনি বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো। ঠিক আছে। আচ্ছা, জওহরলাল নেহেরু তিনি বলেছিলেন অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম। এটা স্বাধীনতার সময় তিনি বলেছিলেন তার বক্তৃতাতে, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পলিটিতে এটা পড়ানো হয়। অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস, যখন পুরা বিশ্ব ঘুমাবে, ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম। সর্দার বল্লভভাই প্যাটেল তিনি বলেছিলেন ম্যান পাওয়ার উইদাউট ইউনিটি ইজ নট আ স্ট্রেংথ। ঠিক আছে। ডক্টর বি আর আম্বেদকর কি বলেছিল? এডুকেট, এজিটেট, অর্গানাইজ। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিল? হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই। চিত্ত যথা ভয় শূন্য, উচ্চ যথা সেটা। ঠিক আছে। সরোজিনী নাইডু কি বলেছিল? এ কান্ট্রিজ গ্রেটনেস লাইজ ইন ইটস আনডাইং আইডিয়ালস। ঠিক আছে। প্রচুর এরকম রয়েছে। তার মধ্যে রামপ্রসাদ বিসমিলেরটা তোমরা মনে রাখবে। তিনি বলেছিলেন সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনা বাজুয়ে কাতিল মে হ্যায়। আচ্ছা, আশফাকুল্লাহ খান তিনি কি বলেছিলেন? যে মাতৃ যে ভূমি তার স্বাধীনতার থেকে বড় কোনো বস্তু নেই। ঠিক আছে। বঙ্গভঙ্গ কত সালে কার্যকরী হয়েছিল? বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল কবে? 1905 সালে, 16ই অক্টোবর, 16 অক্টোবর। ঠিক আছে। তখন ভাইসরয় কে ছিল? ভাইসরয় ছিল লর্ড কার্জন। লর্ড কার্জন ছিল ভাইসরয়। এবং এটাকে রিভোক করা হয়েছিল কখন? রিভোক করা হয়েছিল 12ই ডিসেম্বর 1911। এবং এই সময়ে ভারতের ক্যাপিটাল কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। এবং এই সময়ে হয়েছিল কি? দিল্লি দরবার। দিল্লি দরবার। আচ্ছা, বেঙ্গল ডিভিশনের মূল কারণ কি ছিল? ডিভাইড অ্যান্ড রুল। মূল কারণ কি ছিল? ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং রাজত্ব করো। তারা দেখিয়েছিল কি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমরা করছি। এই বঙ্গভঙ্গের সময় শুরু হয়েছিল স্বদেশী মুভমেন্ট। স্বদেশী মুভমেন্ট। ঠিক আছে। 7ই আগস্ট 1905 কোথায় হয়েছিল? কলকাতার টাউন হল। এখানে শুরু হয়েছিল স্বদেশী মুভমেন্ট। এটাকে প্রমোট করেছিল যেসব তোমার যদি বলি এক্সট্রিমিস্ট নেতাগুলো ছিল, তার মধ্যে লালবাল পাল এবং অরবিন্দ ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুর এটার জন্য শুরু করেছিলেন রাখি বন্ধন। কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী পত্রিকা বললাম বাল গঙ্গাধর তিলক ছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর কত সালে ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন? তিনি চিত্রটি অঙ্কন করেছিলেন কখন? 1905 সালে, বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। তখন এটা শুরুর নাম ছিল বঙ্গমাতা, পরবর্তী ক্ষেত্রে সিস্টার নিবেদিতার পরামর্শে, ঠিক আছে, নামটা মনে রাখবে, সিস্টার নিবেদিতা, তার পরামর্শে তিনি নামকরণ করেন ভারত মাতা। ভারত মাতার চিত্রটা যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে এক হাতে রয়েছে কি? রয়েছে এক হাতে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ বলতে কি বোঝাচ্ছে? স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটিকে প্রমোট করছে। এক হাতে রয়েছে ধান। ধানটা কিসের জন্য? খাবার, ফুড। এক হাতে রয়েছে সাদা একটা কাপড়। এই সাদা কাপড়টা কিসের জন্য? এটা হচ্ছে পবিত্রতার প্রতীক। এবং এক হাতে রয়েছে বেদ। বেদ কিসের? জ্ঞানের প্রতীক।
ঠিক আছে, তো অনেক সময় এই প্রত্যেকটা হাত থেকে কোশ্চেন চলে আসে, তো মনে রাখবে। নেক্সট, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় মাদ্রাজের স্বদেশী আন্দোলনের প্রধান নেতা কে ছিল? মাদ্রাসের স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ভি ও চিদম্বরম পিল্লাই। দেখো আমাদের যে স্বদেশী আন্দোলন মানে স্বদেশী আন্দোলনটা রয়েছে সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, শুধুমাত্র যে বেঙ্গলের মধ্যে ছিল তা কিন্তু নয়, বাংলা বিভাজন নিয়ে ভারতের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আন্দোলন হয়েছিল। যেমন যদি আমরা দেখি সাউথের দিকে, সাউথের দিকে এটা নেতৃত্ব দিয়েছে কে? ভি ও চিদম্বরম পিল্লাই এবং সুব্রমণিয়া ভারতী। ঠিক আছে, সুব্রমণিয়া ভারতী। আচ্ছা, যদি আমরা বেঙ্গলে চলে আসি, বেঙ্গলে এটাতে নেতৃত্ব দিয়েছিল কে? বেঙ্গলে দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ। ঠিক আছে, তারপর চলে এসো তোমার সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল, চলে এসো তোমার নর্থ ইন্ডিয়ায়। নর্থ ইন্ডিয়াতে নেতৃত্ব দিয়েছিল কে? বাল গঙ্গাধর তিলক। এবং পাঞ্জাব এলাকাটাতে যদি আমরা দেখি, সেখানে নেতৃত্ব দিয়েছিল কে? লালা লাজপত রায়, লালা লাজপত রায়, সৈয়দ হায়দার আলী, অজিত সিং। ঠিক আছে, নামগুলো মনে রাখবে। নেক্সট, আচ্ছা সৈয়দ হায়দার আলী রয়েছে, তিনি কোথায় দিয়েছিলেন? পাঞ্জাবে নেতৃত্ব দিয়েছিলেন। কত সালে ভারতীয় কাউন্সিল আইন কার্যকর হয়েছিল? ভারতীয় কাউন্সিল আইন কার্যকরী হয়েছিল 1909 সালে। কখন কার্যকরী হয়েছিল? 1909 সালে। 1909 এর যে অ্যাক্ট, 1909 এর অ্যাক্টকে আমরা কি বলি? এটাকে বলি মরলে মিন্টো রিফর্ম। কি বলি? মরলে মিন্টো রিফর্ম, মিন্টো রিফর্ম। এটার মাধ্যমে কি করা হয়েছিল? এগুলো কিন্তু মনে রাখবে। এটার মাধ্যমে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে যে ভাইসরয়ের কাউন্সিল, যে লেজিসলেটিভ কাউন্সিল ছিল, সেটাকে সংখ্যাতে বাড়ানো হয়, 16 থেকে করে দেওয়া হয় 60। ঠিক আছে, আর কি করা হয়েছিল? আচ্ছা, এই সময় ভারতীয়রা প্রথমবার ভাইসরয় কাউন্সিলে যুক্ত হয়। ইন্ডিয়ান ফার্স্ট জয়েন ভাইসরয় কাউন্সিল, প্রথমবার তারা ভাইসরয় কাউন্সিলে যুক্ত হয় এবং প্রথম কে দিয়েছিল? সত্যেন্দ্র প্রসাদ সিনহা। সত্যেন্দ্র প্রসাদ সিনহা, ঠিক আছে, ল মেম্বার হিসাবে। আচ্ছা, এই সময় মুসলিমদের জন্য সেপারেট রিপ্রেজেন্টেশন শুরু হয়েছিল, মুসলিমদের জন্য সেপারেট রিপ্রেজেন্টেশন শুরু হয়েছিল। তার জন্য তোমার মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনালিজম। কি বলা হয়? ফাদার অফ কমিউনালিজম। ঠিক আছে, চলো পরেরটা দেখো। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগের স্থাপনা কত সালে হয়েছিল? মুসলিম লীগের স্থাপনা হয়েছিল 1906 সালে। কোথায় হয়েছিল? লখনৌতে এটার হেডকোয়ার্টার ছিল। ঠিক আছে, ঢাকাতে স্থাপিত হয়। এটা স্থাপনা করেছিল নবাব খোয়াজা সালিমুল্লাহ। স্থাপক হচ্ছে নবাব খোয়াজা সালিমুল্লাহ, আগা খান তৃতীয় এবং ওয়াকার উল মুলক এবং তার সাথে ছিল হাকিম আজমল খান। এরা স্থাপনা করেছিল। এটার হেডকোয়ার্টার ছিল কোথায়? লখনৌ। ঠিক আছে, এরা এই মুসলিম লীগ 16 আগস্ট 1946 সালে কি করেছিল? ডাইরেক্ট অ্যাকশন ডে, যেটাকে বলা হয় দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস, তারা করেছিল। নেক্সট, বেনারস হিন্দু কলেজ এবং হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করেছিল? মদন মোহন মালব্য প্রতিষ্ঠা করেছিল। দেখো 1898 সালে সেন্ট্রাল হিন্দু কলেজ স্থাপনা করেছিল কে যেন? 1898 সালে অ্যানি বেসান্ত। পরবর্তী ক্ষেত্রে 1916 সালে মদন মোহন মালব্য তিনি স্থাপনা করেছিলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বিএইচইউ।
দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখককে, বইটার লেখক হচ্ছে তোমার মহাত্মা গান্ধী। তার লেখা বই রয়েছে হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ। সুভাষ চন্দ্র বোসের লেখা বইটার নাম কি? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এবং অ্যান ইন্ডিয়ান পিলিগ্রিম। ঠিক আছে, চলো পরেরটা দেখো। খেড়া সত্যাগ্রহ কত সালে হয়েছিল? খেড়া সত্যাগ্রহ হয়েছিল তোমার 1918 সালে। গুজরাটের খেড়া বলে একটি জায়গাতে, সেখানে এটা হয়। কেন? কারণ এখানে চাষাবাদ সেরকম হয়নি, কিন্তু ব্রিটিশ সরকার 23% ট্যাক্স চাপিয়ে দিয়েছিল, যেটা তারা দিতে পারছিল না, সেই কারণে খেড়া সত্যাগ্রহ হয়। আর তার আগে 1917 সালে গান্ধীজি তার প্রথম যে সত্যাগ্রহ সেটা হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ, যেটা 3 কাঠিয়া ব্যবস্থা, 3 কাঠিয়া সিস্টেম, এটার বিরুদ্ধে তিনি আন্দোলনটা করেছিলেন। নেক্সট, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট 1919 সালে এসেছিল। আচ্ছা, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টের মাধ্যমে আমাদের যে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, তার কিন্তু স্থাপনা হয়েছিল, মাথায় রাখবে। রাওলাট আইন বা রোলাট সত্যাগ্রহকে ব্ল্যাক অ্যাক্ট বলে অভিহিত করেছিল কে? মহাত্মা গান্ধী। এই অ্যাক্টের মাধ্যমে কি বলা হয়েছিল? যে কোনো পলিটিক্যাল লিডারকে, বা যদি ইংরেজ সরকার যদি কাউকে মনে করে যে সেই ব্যক্তিটা পরবর্তী ক্ষেত্রে কোনো ঝামেলা করতে পারে, তাকে ডিটেন করতে পারবে, এবং এই ডিটেনশনের জন্য কোনো আইনি প্রক্রিয়া থাকবে না, তোমার কোনো দলিল দস্তাবেজ চলবে না, তুমি উকিল রাখতে পারবে না। তার জন্য এটাকে বলা হয়েছিল ব্ল্যাক অ্যাক্ট। এবং এই অ্যাক্টের প্রতিরোধেই আমরা দেখব জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হচ্ছে। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল? হান্টার কমিশন তৈরি করা হয়। এবং কংগ্রেসও একটা কমিশন তৈরি করেছিল, যেটার নাম ছিল কংগ্রেস ইনকোয়ারি কমিটি। কংগ্রেস করেছিল একটা কংগ্রেস ইনকোয়ারি কমিটি, যেটা নেতৃত্ব দিয়েছিল কি? যেটা নেতৃত্ব দিয়েছিল মোহনদাস করমচাঁদ গান্ধী, এম কে গান্ধী। নেতৃত্ব দিয়েছিলেন মতিলাল নেহেরু, সিআর দাস এবং আব্বাস তৈয়বজি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, এই যে জালিয়ানওয়ালাবাগের ম্যাসাকার, জালিয়ানওয়ালাবাগের ম্যাসাকারটা কি, কেন হয়েছিল, এই বিষয়টা একটু নোট করে রাখবে। ঠিক আছে, দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যদি আমরা দেখি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটা হয়েছিল 13ই এপ্রিল 1919 সালে। কেন হয়েছিল? এই যে ব্ল্যাক আইন, এই ব্ল্যাক আইনের বিরুদ্ধে, যেটাকে আমরা বলছি রোল্যাক্ট আইন, সেই রোল্যাক্ট আইনের বিরুদ্ধে দুজন কংগ্রেসের নেতা, একজনকার নাম হচ্ছে তোমার ডক্টর সত্যপাল এবং সাইফুদ্দিন। কে নাম? ডক্টর সত্যপাল এবং সাইফুদ্দিন। তারা আন্দোলন করছিল এবং তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সরকার রয়েছে তারা। যার ফলে অ্যারেস্টের প্রতিরোধে জালিয়ানওয়ালাবাগে অমৃতসরের কাছে বেশ কিছু লোক জড়ো হয়েছিল, তারা মিটিং করার জন্য। সেখানে জেনারেল ও ডায়ার মানে গুলি চালানোর আদেশ দেয়, এবং আর ডায়ার, যে জেনারেল আর ডায়ার একটা বদ্ধ এরিয়ার মধ্যে গুলি করে প্রত্যেককে হত্যা করেছিল, কিন্তু সেখানে একজন বেঁচে গিয়েছিল, যার নাম ছিল উধম সিং। এই উধম সিং এর পরবর্তী ক্ষেত্রে জেনারেল ও ডায়ারকে হত্যা করবে, সেটা তোমরা দেখতে পাবে, কোশ্চেনের মধ্যে আসবে। ঠিক আছে, 1940 সালে 1940-তে দেখবে উধম সিং এই ও ডায়ারকে হত্যা করছে, এবং এই ম্যাসেকারের বিরুদ্ধেই একটা কমিশন তৈরি করা হয়েছিল, হান্টার কমিশন, এটা রিপোর্টের জন্য। ঠিক আছে, চলো তারপর চলে এসো সাইমন কমিশন। সাইমন কমিশন কখন ভারতে এসেছিল? এটাও একটা প্রশ্ন আছে। বলো, সাইমন কমিশন কখন তৈরি করা হয়? এটা যদিও একটা তোমার 1927 সালে তৈরি করা হয়েছিল, এবং আমাদের সব থেকে বেশি কোয়েশ্চেন আসে পলিটিতে, তো মনে রাখবে যে সাইমন কমিশনের গঠন হয়েছিল 1927 সালে, এবং এই কমিশনের বিরোধিতা করেছিল সাইমন গো ব্যাক বলে। সাইমন গো ব্যাক। অ্যাকচুয়ালি সাইমন কমিশন তৈরি করা হয়েছিল ভারতের আইন ব্যবস্থাকে তৈরি করার জন্য, কিন্তু কোনো ভারতীয় ছিল না, তার জন্য লালা লাজপত রায় এটাকে প্রচুর বিরোধিতা করেছে, এবং একটা স্লোগানও দিয়েছিলেন, সাইমন গো ব্যাক। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন? 1919 সালে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এটি ত্যাগ করেছিলেন।
উধাম সিং 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে কাকে হত্যা করেছিলেন? জেনারেল ডায়ার, কার্জন, মাইকেল ও ডায়ার, লর্ড চেমসফোর্ড। কাকে করেছিল? ও ডায়ারকে করেছিল। 1940 সালে তিনি করেছিলেন। আচ্ছা, তারপর চলে এসো পরবর্তী প্রশ্ন, কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়? সেটা হচ্ছে চৌরি চৌরার ঘটনা। আচ্ছা, অসহযোগ আন্দোলন নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি, মনে রাখবে অসহযোগ আন্দোলনটা মেনলি শুরু করেছিল কে? গান্ধীজি শুরু করেছিল। অ্যাকচুয়ালি যদি আমরা অরিজিনাল কারণে যাই যে আন্দোলনটাকে সমাপ্ত করার, তো আন্দোলনটাকে সমাপ্ত করার মেন কারণ ছিল সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন কিন্তু ঠিকঠাকভাবে চলছিল না। গান্ধীজিও চাইছিল যে এই আন্দোলনটাকে এবারে সমাপ্ত করা হোক। নন কোঅপারেশন মুভমেন্ট 1920 থেকে 1922, 1920 থেকে 1922 গান্ধীজি এই আন্দোলনটা শুরু করে। আচ্ছা, এবং সেখানে তিনি বলেছিলেন যে স্বরাজ ইজ আওয়ার আলটিমেটিভ এম। আচ্ছা, সেখানে তিনি কয়েকটা কথা তিনি রেখেছিলেন, যেমন তিনি এই অসহযোগ আন্দোলনে কি কি করতে বলেছিলেন? যে সমস্ত টাইটেল এবং সম্মান ব্রিটিশদের দেওয়া রয়েছে সেগুলোকে ত্যাগ করতে বলেছিলেন। এক, আর কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে সরকারি দরবারে যাওয়া রিফিউজ করে দিতে, বয়কট করতে, ব্রিটিশ কোর্টগুলোকে মানে যারা উকিল রয়েছে তারা যেন বয়কট করে, এবং যারা সরকারি চাকরি যেগুলো রয়েছে ব্রিটিশ সেগুলোতে যাতে ভারতীয়রা যোগ না দেয়। ঠিক আছে, এবং এই আন্দোলনেই তিনি খিলাফত মুভমেন্ট সেটারও সমর্থন করেছিলেন। খিলাফত মুভমেন্টের সমর্থন করেছিলেন কে? গান্ধীজি। খিলাফত মুভমেন্টের লিডার কে ছিল? আলী ব্রাদার্স। ঠিক আছে, আলী ব্রাদার্স। আচ্ছা, চলো পরের কোয়েশ্চেনটা দেখো কি রয়েছে। পরের কোয়েশ্চেনটা রয়েছে হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট। বইটার লেখক কে? ভগৎ সিং। বইটার লেখক কে? ভগৎ সিং, মনে রাখবে। আচ্ছা, ভগৎ সিং এর ক্ষেত্রে মনে রাখবে তাকে 1931 সালে 1931 31 মার্চ লাহোর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয়। রিজন কি? কারণ তিনি একজন ব্রিটিশ পুলিশকে হত্যা করেছিলেন যার নাম হচ্ছে জে.পি. সান্ডার্স। ঠিক আছে, চলো পরেরটা দেখো। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এটা স্থাপনা হয়েছিল 1928 সালে। এটা নিয়ে অলরেডি আলোচনা করেছে। মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল? 1929 সালে। প্রথম সাইমন গো ব্যাক স্লোগানটা দিয়েছিল ইউসুফ মেহের আলী, কিন্তু এটাকে সব থেকে বেশি প্রচলিত করেছিল কে? সব থেকে বেশি প্রচলিত করেছিল হচ্ছে আমাদের লালা লাজপত রায়। 1928 সালে নেহেরু রিপোর্ট কে পেশ করেছিল? নেহেরু রিপোর্ট পেশ করেছিল মতিলাল নেহেরু। ঠিক আছে, নেহেরু রিপোর্ট 1928 সালে 1928-এ মতিলাল নেহেরু নিয়ে এসেছিল, এবং এটাকেই বলা যায় যে ভারতীয় সংবিধানের ফার্স্ট ড্রাফট। আমাদের যে সংবিধান রয়েছে সে সংবিধানের প্রথম ড্রাফট তৈরি করেছিল মতিলাল নেহেরু। মতিলাল নেহেরুর এই রিপোর্টটাকে ব্রিটিশ সরকার রিজেক্ট করে। এই রিপোর্টে তিনি ইন্ডিয়ান যে ডোমিনিয়ন স্ট্যাটাস বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের কথা তিনি বলেছিলেন। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স তার কথা বলেছিলেন। এখানে হেল্প করেছিল তোমার মতিলাল নেহরুকে বাহাদুর শাপরু, তেজ বাহাদুর শাপরু। ঠিক আছে, এই যে নেহেরু রিপোর্ট, এই নেহেরু রিপোর্টের উপরে 14 পয়েন্ট অফ জিন্না নিয়ে এসেছিল। জিন্না 14 সূত্রী মাং, জিন্নার 14 পয়েন্টস এই রিপোর্টটার উপরে তিনি নিয়ে এসেছিলেন 1929 সালে। কারণ কি? যে মুসলিম লীগ রয়েছে তারা নেহেরু রিপোর্টটাকে মানেনি, এবং তার পরিবর্তে এই 14 পয়েন্টের যে রিপোর্ট সেটা তারা নিয়ে এসেছিল। ঠিক আছে, এটাও পরীক্ষায় প্রশ্ন মনে রাখবে। আচ্ছা, মনে রাখবে যে 1923 সালে 1923-তে মতিলাল নেহেরু এবং সিআর দাস এবং এনসি কেলকার, সিআর দাস এবং এনসি কেলকার, ঠিক আছে, এরা তিনজন মিলে কি তৈরি করেছিল? স্বরাজ পার্টি। এবং সেখানে তাদের স্লোগান ছিল উই উইল ফাইট ইন দ্য পার্লামেন্ট। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস এখানে মনে রাখবে, পরীক্ষা অনেক সময় আসে যে মতিলাল নেহেরু যখন নেহেরু রিপোর্টটা মানেনি, তখন পরবর্তী ক্ষেত্রে 1929-এর যে আইএনসির লাহোর অধিবেশন হয় সেখানে জওহরলাল নেহেরু কি বলে? যে আমরা পূর্ণ স্বরাজ চাই, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, নেক্সট, আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? লালা লাজপত রায়। খুদাই খিদমতগার কাকে বলা হয়?
খান আব্দুল গফফার খানকে, যাকে সীমান্ত গান্ধীও বলা হয়। গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল? এটা হয়েছিল তোমার 1931 সালে, গান্ধী ইরউইন চুক্তি। আচ্ছা, বা যেটাকে বলা হয় দিল্লি প্যাক্ট, দিল্লি প্যাক্ট। আসলে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজিকে নিয়ে যাওয়ার জন্য সেই সময় ইরউইন এই ট্রিটিটা করেছিল গান্ধীজির সাথে, মানে গান্ধীজি যেতে চাইছিল না। এটাতে মধ্যস্থতা করেছিল কে? সাপ্রু এবং জয়কর। মধ্যস্থতা করেছিল সাফরু অ্যান্ড জয়কর, তেজ বাহাদুর সাপরু এবং জয়কর। এরপর একটা প্রশ্ন আসে যে গান্ধী ইরউইন চুক্তির মধ্যে চুক্তিটা কি হয়েছিল? তো মনে রাখবে, গান্ধী যে ইরউইন চুক্তি, সেখানে যে শর্তগুলো ছিল, এক, সমুদ্রের কিনারাতে যে সমস্ত লোক থাকবে, মানে বসবাস করে, তাদেরকে নুন বানানোর পারমিশন দিতে হবে। জানো তোমরা, নুনের উপর ট্যাক্স ছিল। তারপর রাজনৈতিক যেসব বন্দী ছিল তাদেরকে মুক্তি দিতে হবে, গান্ধীজির এগুলা ছিল। আচ্ছা, আফিম, মদ এবং বিদেশি বস্ত্র, এইগুলাকে, মানে এই সমস্ত যে দোকানগুলো রয়েছে, এই দোকানের ভেতরে শান্তিপূর্ণ ধর্ণা করার পারমিশন চেয়েছিল। করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি কার? এটা হচ্ছে তোমার ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি দিয়েছিল। পুনা চুক্তি কত সালে স্থাপিত হয়? পুনা চুক্তি 1932। পুনা চুক্তি 1932। কার কার মধ্যে হয়েছিল পুনা চুক্তি, বলো? পুনা চুক্তি কার কার মধ্যে হয়েছিল? গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে হয়েছিল। কারণ আম্বেদকরকে সেকেন্ড গোলটেবিল বৈঠকে যদি আমরা দেখি, সেখানে আম্বেদকরকে বলা হয় যে দলিতদের জন্য আলাদা ইলেকটোরেট দেওয়া হবে, এবং সেটার বিরোধিতাতেই এই তিনি অনশনে বসে গিয়েছিলেন কে? গান্ধীজি। প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু। আচ্ছা, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে গ্র্যান্ড ওল্ড লেডি কাকে বলা হয়? অরুণা আসাফ আলীকে বলা হয়। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা রয়ে গেল, যেখান থেকে কোশ্চেন আমরা পাবো, সেটা হচ্ছে গান্ধীজি পুরা যে এরাটা, গান্ধীজি প্রথম থেকে কি কি করেছে, কমপ্লিট আন্দোলনের একটা ক্রনোলজি আমরা যদি দেখি। দেখো, গান্ধীজি 1917 থেকে 1947 পর্যন্ত ভারতে আন্দোলন করেছে, এবং 1893 থেকে 1914 পর্যন্ত সাউথ আফ্রিকাতে আন্দোলন করেছে। দেখো, এই ক্রনোলজিটা একটুকু মনে রাখবে, পরীক্ষা অনেক সময় আসে। গান্ধী এরা, যে সমস্ত পয়েন্টগুলো কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আমরা টাচ করতে পারিনি, সেগুলো এখানে হয়ে যাবে। দেখো, 1893 সালে 1893-তে তিনি সাউথ আফ্রিকা যান। কোথায় গিয়েছিলেন? সাউথ আফ্রিকা। কিসের জন্য গিয়েছিলেন? সাউথ আফ্রিকা গিয়েছিলেন বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার জন্য। ঠিক আছে, এখানে যেই তার একটা সমস্যা হয়। সমস্যাটা কি হয়েছিল? যে সেখানে তাকে ট্রেন থেকে পিটার্সবার্গে, সাউথ আফ্রিকার পিটার্সবার্গে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় 7ই জুন। তারপর 1894 সালে 1894 তিনি স্থাপনা করেন নাটাল ইন্ডিয়ান কংগ্রেস। নাটাল ইন্ডিয়ান কংগ্রেসের স্থাপনা করেন। 1899 সালে 1899 তিনি তৈরি করেন কি? ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোর। ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোর, কারণ সেখানে একটা যুদ্ধ চলছিল, সেটাকে বলা হয় বোর ওয়ার। ঠিক আছে, এই যুদ্ধটা চলছিল। আচ্ছা, তারপর দেখো 1906 সালে 1906 সালে তিনি সাউথ আফ্রিকাতে প্রথমবার সত্যাগ্রহ করেন। প্রথমবার সত্যাগ্রহ করেছিলেন কখন? 1906 সালে। কাদের বিরুদ্ধে? এশিয়াটিক অর্ডিন্যান্সের বিরুদ্ধে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর চলে এসে 1907, তিনি আবার সত্যাগ্রহ করেন, এবং 1910 সালে 1910 সালে তিনি গান্ধী আশ্রমের স্থাপনা করেন। কোথায়? সাউথ আফ্রিকাতে গান্ধী আশ্রম, বা এটাকে বলা হয় তোমার টলস্টয় ফার্ম, তার স্থাপনা করে। ঠিক আছে। আচ্ছা, 1914 সালে তাকে দেওয়া হয় কেসার এ হিন্দ উপাধি, ব্রিটিশরা দিয়েছিল। কিসের জন্য? বোর যুদ্ধে যে ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোর যিনি তিনি তৈরি করেছিলেন, তার কারণে। তারপর তিনি 9ই জানুয়ারি 1915, মনে রাখবে
9th জানুয়ারি 1915 ভারতে ফিরে আসেন, যে দিনটাকে আমরা প্রবাসী ভারতীয় দিবস, প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করে থাকি। ভারতে ফিরে আসেন এবং 1916 সালে প্রথমবার, 1916 সালে যে লখনৌ অধিবেশন হয়েছিল, সেই লখনৌ অধিবেশনে প্রথমবার ইন্ডিয়ান কংগ্রেসকে যুক্ত করেন এবং সেখানে তার যে রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে তিনি বলেছিলেন যে কোনো আন্দোলন করার আগে তুমি সম্পূর্ণ ভারতটাকে একবার ঘুরে দেখো, ঠিক আছে। এবং এই লখনৌ অধিবেশনে বিহারের একজন চাষি রাজকুমার শুক্লা, রাজকুমার শুক্লা তার সাথে দেখা হয় মহাত্মা গান্ধী, এবং মহাত্মা গান্ধী ততদিনে পরিচিত লোক, সাউথ আফ্রিকা এত আন্দোলন করছে, তো রাজকুমার শুক্লা গান্ধীজিকে একটু রিকোয়েস্ট করে যাতে চম্পারণে এসে তিন কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে তিনি আন্দোলন করেন এবং 1917 সালে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ করেন। 1917 সালে তিনি কি করেন? চম্পারণ সত্যাগ্রহ। এটা হচ্ছে গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ ইন্ডিয়াতে, ফার্স্ট ইন্ডিয়া সত্যাগ্রহ। তারপর 1918-তে তিনি আহমেদাবাদে খেড়া সত্যাগ্রহ, খেড়া সত্যাগ্রহ, ঠিক আছে। তারপর 1919 সালে রোল্যাক্ট আইনের বিরুদ্ধে তিনি কথা বললেন। 1919 সালে রোল্যাক্ট আইনের বিরুদ্ধে তিনি কথা বললেন এবং অল ইন্ডিয়া খিলাফত আন্দোলন তিনি শুরু করলেন। অল ইন্ডিয়া খিলাফত আন্দোলনকে মানে কি করলেন আর কি, শুরু করেননি, আলী ব্রাদার্স শুরু করেছিল, তিনি মান্যতা দিলেন। 1920 থেকে 22 নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করলেন। 1924 বেলগাম অধিবেশনে আইএনসিতে যোগ দিলেন, ঠিক আছে। আচ্ছা, তারপর 1930-34 1930 থেকে 34 ডান্ডি মার্চ, বা যেটাকে বলা হয় সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট বা যেটাকে বলা হয় ডান্ডি মার্চ করলেন। 1940-এ ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করলেন, ব্যক্তিগত সত্যাগ্রহ। 1942-এ তিনি শুরু করলেন কি, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট তিনি শুরু করলেন 1942-এ। 1942 থেকে 44 তাকে ডিটেন করে রাখা হয়েছিল। 1942 থেকে 44 তাকে ডিটেন করে রাখা হয়। কোথায় রাখা হয়েছিল? আগা খান প্যালেসে, আগা খান প্যালেস, ঠিক আছে, যেটা এখন গান্ধী ন্যাশনাল মেমোরিয়াল বলে পরিচিত, সেখানে তাকে রাখা হয় ডিটেন করে। 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে, কলকাতায় প্রচুর মানুষ মরছে এবং সেই সময় নোয়াখালীতে প্রচুর আন্দোলন, প্রচুর খুনাখুনি দেখা যায়, সেখানে তিনি পৌঁছে যান কে, গান্ধীজি। তারপর 1947 মাউন্ট বেটন প্লেন এলো, তারপরে আমাদের দেশকে বিভাজন করা হলো এবং 1948 সালে 1948-এ তাকে হত্যা করলো কে, নাথুরাম গডসে, নাথুরাম গডসে তাকে হত্যা করলো কোথায়, বিড়লা হাউসে। এবং যখন তিনি মারা গেলেন তখন তার মুখ দিয়ে কি বেরিয়েছিল, হে রাম। তো মনে রাখবে, এবং গান্ধীজি যখন একবার ইন্ডিয়ান কংগ্রেসকে নিয়ে এটাও বলেছিলেন যে যখন দেশ স্বাধীন হয়ে যাবে যেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে ডিসলভ করে দেওয়া হয়, তিনি এটা বলেছিলেন, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্ত। আমরা আজকের ক্লাসে সম্পূর্ণ মডার্ন হিস্ট্রি যেটা রয়েছে আমাদের দেশের সেটা নিয়ে আলোচনা করেছি, যে কি পয়েন্টগুলো ছিল সেগুলো আলোচনা করেছি, প্রচুর এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি। একটা ক্লাসের মধ্যে যত কিছু কভার করা সম্ভব আমি সেগুলো করেছি। আশা করেছি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।